কোঅর্ডিনেটর আছেন, আমরা কি শুরু করব? শুরু করে দেন স্যার। আচ্ছা, আহ, আমি তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা বুঝতে না পারলে আমাকে একটু বলবেন। আমার কথা একটু জড়িয়ে আছে, বুঝতে সমস্যা হতে পারে। আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আর একটা না, 1.5 ঘন্টা ক্লাস তো, একটা 1.5 ঘন্টায় মনোযোগ ঠিক থাকার কথা না। এই জন্য এক একটা টপিক আসবে, টপিক শেষ করে আমি সময় দিব, আপনারা ওই ফাঁকে ওই টপিকের উপরে কোশ্চেন করে ফেলবেন। তাহলে একটু গ্যাপ পাওয়া যায়। আর টাটকা টাটকা কোশ্চেন, টপিক শুনে অ্যান্সার দেওয়াটা সহজ হয়। আপনার আমার স্লাইড দেখতে পাচ্ছেন তো, যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্যার তাহলে চেঞ্জ হচ্ছে প্রথমে না আমরা স্যার। করোনারি আসসালামু আলাইকুম আর্টারি স্যার। ডিজিজ, মানে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ, এটার উপরে আমরা প্রথমে ক্লাস শুরু করব। তো এখানে আমরা পরপর দুটো জিনিস পড়ে ফেলবো, যে করোনারি আর্টারি ডিজিজের উপরে একটা বিস্তারিত লেকচার ওয়ালাইকুম হবে। স্যার। স্যার, আপনার স্লাইডটা শেয়ার হয়নি স্যার। আমার দেখতে পাচ্ছেন না? স্যার, আপনার ফোল্ডার দেখা যাচ্ছে কিন্তু স্লাইডটা দেখা যাচ্ছে না। একটু স্ক্রিন শেয়ারটা অফ স্লাইড করে দেখা আবার যায় অন না? করে দিন। না স্যার। ওহো, আচ্ছা আমি আরেকবার দিচ্ছি, তাহলে দেখেন দেখা যায় কিনা। স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি ওকে। স্যার। এই যে স্লাইড চেঞ্জ করছি, স্লাইড চেঞ্জ হচ্ছে? হচ্ছে স্যার। হচ্ছে, ওকে। থ্যাংক ইউ। দেখা না গেলে আমাকে জানাবেন আবার। তাহলে আমরা প্রথমে করোনারি আর্টারি ডিজিজ সম্পর্কে জানবো। করোনারি আর্টারি ডিজিজ মোট 3 রকমের। গ্রসলি 2 রকম বলি আমরা, একটা স্টেবল অ্যানজাইনা আর আরেকটা হচ্ছে অ্যাকুট করোনারি সিনড্রোম। তো স্টেবল অ্যানজাইনা তো অহরহ যেটা থাকে, পেশেন্ট হাঁটা চলাফেরা করলে বুকে চাপ লাগে। আর অ্যাকুট করোনারি সিনড্রোম মানে হচ্ছে আইদার আনস্টেবল অ্যানজাইনা অথবা অ্যাকুট এমআই। অ্যাকুট এমআই, ওল্ড এমআই কে আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম বলি না। কাজে এখানে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলছি আমরা, এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই, এগুলো সবই অ্যাকুট এমআই। ওল্ড এমআই এর মধ্যে পড়বে না। আচ্ছা, তাহলে এখন ক্রনিক স্টেবল অ্যাঞ্জানা বা শুধুমাত্র স্টেবল অ্যাঞ্জানা, এটাকে আমরা কখন বলবো? আমরা প্রথমে স্টেবল অ্যাঞ্জানাতে চলে যাই। তার আগে আমরা একটু দেখবো যে করোনারি আর্টারি ডিজিজ কেন হচ্ছে। কারণ অনেকগুলোই আছে। অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে কোনোভাবে, অথবা অক্সিজেন সাপ্লাই ঠিকই আছে কিন্তু এত ডিমান্ড যে দিয়ে কুলাতে পারছে না, তখন এই ইসকেমিয়া তৈরি হচ্ছে। তো এতগুলো কজ কিন্তু আপনাদের মনে রাখা লাগবে না। খুব কমন কজগুলো হচ্ছে এই কয়টা। যদি আপনার অক্সিজেন সাপ্লাই কমে যায়, তাহলে মাথায় রাখবেন যে হয় ব্লক হয়ে গেছে আর্টারি, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস, অথবা ব্লাড ভেসেলটাই সংকুচিত হয়ে গেছে। সংকোচনের ফলে, ভিতরে কোনো ব্লক নাই কিন্তু রক্তনালীর সংকোচনের ফলে রক্ত সরবরাহ কমে গেছে। এই কারণে অক্সিজেন কমে যাচ্ছে। আর অক্সিজেন ডিমান্ড বাড়ে কখন? যখন হাই ব্লাড প্রেশার থাকে অথবা পালস রেট বেশি থাকে, ট্যাকিকার্ডিয়া। এই জিনিসটা আমি আপনাদের অ্যাটেনশন ড্র করছি। ব্লাড প্রেশার বেশি অথবা পালস রেট বেশি, ট্যাকিকার্ডিয়া, এটা এত কমন পাওয়া যায়। আপনার কোনো ব্লক থাকাও লাগবে না, আপনার কোনো বড় ধরনের ওষুধ দেওয়া লাগবে না। আপনি যদি শুধুমাত্র ব্লাড প্রেশার এবং পালস কমিয়ে আনতে পারেন, তাহলে ফার্দার কোনো অ্যান্টি অ্যাঞ্জাইনাল, সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি, নাইট্রেট অথবা র্যানোলাজিন, অনেক কিছু আমরা ব্যবহার করি। এগুলো কোনোটা এক্সট্রা ব্যবহার না করি, শুধুমাত্র প্রেশার কমিয়ে, পালস রেট কন্ট্রোল করে অ্যানজাইনা কন্ট্রোল করে ফেলা যায়। আপনি চাহিদা কমিয়ে দিলে তার অক্সিজেন কম লাগবে, অ্যানজাইনা হবে না। এগুলো আপনারা সবাই জানেন। দেখতে মনে হয় যে এটা কার্ডিয়াক ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, কিন্তু এগুলো কোনোটা ইসকেমিক হার্ট ডিজিজ না। এগুলো জাস্ট বুকে কোনো রকম যদি সমস্যা হয়, এ প্রত্যেকটাই বুকের সমস্যা করবে। বুকের সমস্যা মানে কি?
বুক জ্বালা পোড়া করতে পারে, ব্যথাও করতে পারে, চাপ লাগতে পারে, টিনটিনের ব্যথা, লোকালাইজড পেইন, এগুলো আমরা জানি যে এগুলো লোকালাইজড শার্প পেইন, যেমন টিনটিন করে এরকম ব্যথা হলে পারে আমরা ওটাকে কার্ডিয়াক ডিজিজ বলি না। তো এগুলো বুকে নানা রকম ভাবে ব্যথা দিতে পারে। এগুলো নিয়ে আলোচনা এত বিস্তারিত সময় নেই, বিশাল একটা লেকচার আজকে আমরা দিব। তো মাথায় রাখেন যে আশেপাশে হার্টের চারপাশে যা আছে, বিশেষ করে পেটে এপিগ্যাস্ট্রিক রিজন এলাকায় বা আপার অ্যাবডোমেনে যা আছে, এগুলো হার্টের সাথে একটু আম, একই রকম মনে হতে পারে। তাহলে আমরা বুঝবো কি করে যে এটা হার্টের অসুখ? হার্টের অসুখের এই টিপিক্যাল দুইটা ফিচার, প্রথম দুইটা ফিচার অতিরিক্ত টিপিক্যাল। এই টিপিক্যাল ফিচার যদি থাকে, একসাথে থাকে, এটা আমরা কোনো রকম পরীক্ষা না করেই বলতে পারি যে এটা কার্ডিয়াক ডিজিজ, মানে ইসকেমিক হার্ট ডিজিজ, স্টেবল অ্যানজাইনা যদি আমরা বলতে চাই। তার আগে আমাদের অ্যানজাইনাটা বুঝতে হবে। এই অ্যানজাইনা, অ্যানজাইনা বলতে চলতি কথায় এখন আমরা কার্ডিয়াক অ্যানজাইনাই বোঝাই। অ্যানজাইনা কথাটা মানে হচ্ছে পেইন, অনলি পেইন। এটা যে চেস্ট পেইন হতে হবে এমন না, কিন্তু এখন প্রচলিত হয়ে গেছে অ্যানজাইনা বলতে চেস্ট পেইনই বোঝানো হয়। তো অ্যানজাইনাটা আগে আমরা দেখি যে ইসকেমিক কার্ডিয়াক পেইন কিরকম হয়। ইসকেমিয়ার জন্য হার্টের ব্যথাটা কেমন হবে? এই ব্যথাটা স্টেবল অ্যানজাইনাতে হবে, আনস্টেবল অ্যানজাইনাতে হবে, অ্যাকুট এমআইতে হবে। কাজেই ব্যথার ধরনটা কেমন আগে আমরা দেখি। প্রথমেই হচ্ছে যে সেন্ট্রাল এবং ডিফিউজ। সেন্ট্রাল মানে স্টারনামের নিচে হবে। যত লার্জার এরিয়া তত চান্স বেশি যে এটা কার্ডিয়াক পেইন হওয়ার। এবং একটু মাথায় রাখবেন, এটা পেশেন্ট কখনো বলবে না যে আমার ব্যথা হচ্ছে। এই ব্যথা, এই কথাটা পেশেন্টরা বলে না। তারা বলবে বুক ভারী হয়ে আসছে, বুক চেপে আসছে, বুকে অস্বস্তি লাগছে, এরকম কথা বলবে। একটা ভুল ধারণা আমাদের ডাক্তারদের ভিতর আছে যে যাদের ডায়াবেটিস আছে অথবা বয়স্ক মানুষ তারা ব্যথার কথা বলে না, নন ডায়াবেটিকরা ব্যথার কথা বলে। কিন্তু বাস্তব হচ্ছে, যেহেতু লাইফ এন্ড ডেথের ব্যাপার এখানে, কাজে আমাদেরকে বাস্তব জিনিস মাথায় রাখতেই হবে আগে সব প্রচলিত ভুলটা বাদ দিয়ে। যে কোনো রোগী ব্যথার কথা বলবে না আপনাকে, সবাই বলবে বুক ভারী হয়ে আসছে, চেপে আসছে, অস্বস্তি লাগছে, এরকম। তো একদম বড় লার্জের এরিয়া জুড়ে হবে। এবং এটা সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে, বমি বমি ভাব, ঘেমে যাওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে ওটা বেশি চান্স যে ওটা অ্যাকুট করোনারি সিনড্রোম বা এমআই আনস্টেবল অ্যানজাইনা এরকম। তো বুকের চাপ লাগাটা একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা এত প্যাথোগনোমনিক, এত বড় একটা কার্ডিনাল ফিচার যে রোগীকে জিজ্ঞেস করতে হয় আপনার কোথায় ব্যথা হচ্ছে একটু দেখান তো। রোগী পুরো পাম, পুরো হাতটা বুকের মাঝখানে রাখবে। এই চিহ্নটাকে আমরা বলি লিভাইন সাইন। এটা প্যাথোগনোমনিক ফর ইসকেমিক কার্ডিয়াক পেইন আর অ্যানজাইনা পেক্টোরিস। তো রোগী যখন পুরো পাম, পুরো হাতটায় বুকের মাঝখানে রাখবে, তখন আপনি মোটামুটি 90% কনফার্ম যে এটা হার্টের অসুখ, কোনো ইসিজি ছাড়াই। আর ইসিজি নর্মাল থাকতে পারে কার্ডিয়াক পেইনের সময়। কারণ যখন ইসিজি করা হয়, এ একটা জিনিস মাথায় রাখবেন, ইসিজি রেস্টিং অবস্থায় করা হয়। রেস্টিং অবস্থায় ইউজুয়ালি স্টেবল অ্যান্ডার পেইনগুলো সাবসাইড করে যায়। কাজে ইসিজি নর্মাল থাকলে আমরা যাতে খুশি না হয়ে যাই যে রোগীর হার্টের অসুখ নাই। যদি দেখি পেশেন্টটা এরকম বুকে মাঝখানে হাত দিয়ে রাখে, বলছে একটা ভারী বোধ মনে হচ্ছে আমার, এবং এইটা কাজকর্ম করলে বাড়ে, চুপচাপ থাকলে কমে, তাহলে আর কোনো সন্দেহের অবকাশ নাই যে এটা অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা। আর যদি ইসিতে চেঞ্জ চলে আসে, অবশ্যই এটা অ্যাডভান্স বলতে হবে। তবে আমি এটা একটু আপনাদেরকে আবারও জোর দিয়ে বলছি, এই লিভাইন সাইড, বুকের মাঝখানে হাত রেখে দেওয়া, যেটা কাজকর্মে করলে বাড়ে, হাঁটাহাঁটি করলে, খাওয়া দাওয়া, গোসল করলে। অনেক বয়স্ক মানুষ পাবেন, আর এই 70 80 90 বছর বয়স, তাদের তো ওরকম হাঁটা চলাফেরা নাই। তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি যখন খাওয়া দাওয়া করেন, গোসল করেন, এগুলো হচ্ছে তাদের জন্য কাজ, তখন আপনার বুকে চাপ লাগে কিনা, বেশিরভাগই বলবেন, দেখবেন যদি কার্ডিয়াক প্রবলেম থাকে, হ্যাঁ ওই সময় আমার চাপ লাগে। খাওয়ার সময় চাপ লাগাটা খুবই খারাপ জিনিস। আমরা বুঝিনি এটা সিভিয়ার ডিজিজ, ট্রিপল ভেসেল ডিজিজ অথবা লেফট মেইন স্ট্রিম, এরকম কিছু হতে পারে। যাই হোক, তো এই হচ্ছে লিভাইন সাইন, স্টেবল অ্যানজাইনা বা অ্যানজাইনার একদম প্যাথোগনোমনিক চিহ্ন। এখন এইগুলোর সাথে যদি যোগ হয়, খেয়াল করে দেখেন স্টেবল অ্যানজাইনা কখন বলবো। স্টেবল, এখন পর্যন্ত আনস্টেবল হয়নি বা অ্যাকুট এমআই যায়নি। তার সবচেয়ে বড় ফিচার হচ্ছে দুইটা, যে পেশেন্ট আগে থেকে বুঝতে পারে যে কখন তার ব্যথা হবে, বুকে চাপ লাগবে কখন, ওটা আগে থেকে প্রেডিক্ট করতে পারে। ও জানে যে 10 মিনিট হাঁটলে, 20 মিনিট হাঁটলে আমার এরকম, বা ভারী কোনো জিনিস তুললে আমার এই বুকে চাপটা লাগবে। সেজন্য ওই পর্যন্ত যাওয়ার আগেই তার থেমে যায়। অথবা ভুলে যদি 10 15 মিনিট হেঁটে ফেলে বা 20 মিনিট, যে পর্যন্ত হাঁটলে তার বুকে চাপ লাগে,
ও তখন তাৎক্ষণিক বসে যায়, ও জানে যে বসে গেলে খুব স্লোলি এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো পেশেন্ট আগে থেকে বুঝতে পারবে যে কতটুকু কাজ করলে তার হবে, এবং রেস্ট নিলে গ্র্যাজুয়ালি কমে যাবে। এরকম যদি হয় স্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল হচ্ছে আনপ্রেডিক্টেবল। পেশেন্ট চুপচাপ বসে আছে, রেস্ট অ্যাঞ্জাইনা। বসে থাকা অবস্থায় বুকে চাপ উঠে গেল। 2 নম্বর হচ্ছে নিউ অ্যাঞ্জাইনা। নিউ অ্যাঞ্জাইনা একটু বোঝার চেষ্টা করেন যে পেশেন্টের বুকে চাপ ব্যথা এগুলো সব আগে থেকে ছিল, কিন্তু পেশেন্ট যদি বলে যে এবারে আমার চাপটা অন্যরকম, এবারে যে বুকে আমার ডিসকমফর্ট ফিল করছি এটা অন্যরকম। তো যখন জিজ্ঞেস করবে অন্যরকম মানে কি, পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে এরকম বলবে যে আগের মতো না, আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে। তখন আবার জোর করেন না তো অনুভূতি কি বলেন না, আপনাকে বোঝাতেই হবে, এগুলো বলার দরকার নাই। মানুষ ফিলিংস অনেক সময় প্রকাশ করতে পারে না। ও যে ইটুটুকু বলছে যে আমার আগের থেকে প্যাটার্ন পাল্টাই গেছে, এটাই বড় ধরনের পয়েন্ট, যেটা নিউ অ্যানজাইনা, এবং এটা ব্যাড সাইন। আর 3 নম্বর হলো ইনক্রিজিং অ্যানজাইনা। এই ব্যাপারটা হচ্ছে কি, হতে পারে যে ব্যথার তীব্রতা বেড়ে গেছে, যে আগে যেরকম মানে চাপ লাগতো এখন তার থেকে বেশি চাপ লাগছে, মানে ইন্টেন্সিটি বেশি। অথবা এরকম হতে পারে ইন্টেন্সিটি ঠিকই আছে, যেরকম প্রেশারে চাপ দিত এখন ওই রকম আগের মতো প্রেশারই চাপ আছে, কিন্তু আগের থেকে ঘন ঘন হচ্ছে। আগের দিনে 2বার হতো, এখন 5বার হচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। ইন্টেন্সিটি ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আবার এরকম হতে পারে ইন্টেন্সিটি বাড়েনি, ফ্রিকোয়েন্সি বাড়েনি, আগের যেরকম চাপ লাগতো এখনো ওইরকম চাপ লাগে। আগের দিনে 2বার হতো, এখনো 2বার হয়, কিন্তু ডিউরেশন বেড়ে গেছে। আগে 5 মিনিট ধরে তার ব্যথার চাপ লাগতো, আর এখন 20 মিনিট হয়ে গেছে তার চাপ কমে না। এটা হচ্ছে ডিউরেশন বেড়ে যাওয়া। কাজেই আমরা যখন বলি ইনক্রিজিং অ্যানজাইনা, ইনক্রিজিং বলতে আমরা 3 ধরনের ইনক্রিজিং বোঝাই। 1 নম্বর হচ্ছে ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি, তীব্রতা বেড়ে গেছে। 2 নম্বর হচ্ছে ইনক্রিজিং ইন ফ্রিকোয়েন্সি, ঘন ঘন হচ্ছে। অথবা ইনক্রিজিং ইন ডিউরেশন, মানে দীর্ঘতা অনেকক্ষণ ধরে হচ্ছে আর কি। তো যে কোনো রকমই হোক, এই 3টা পয়েন্টে রেস্ট অ্যাঞ্জাইনা, অর নিউ অ্যাঞ্জাইনা, অর ইনক্রিজিং অ্যাঞ্জাইনা, এনি ওয়ান যদি থাকে, তাহলে আমরা ধরে নিব এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল কথাটা মানে হলো ওর ঠিক নাই ও কোন দিকে মোড় নিবে। ঠিক নাই কোন দিকে মোড় নিবে মানে আনস্টেবল অ্যাঞ্জাইনা থেকে সাডেন ডেথ হয়ে যেতে পারে, আনস্টেবল থেকে অ্যাকুট এমআই তে টার্ন নিতে পারে। অ্যাকুট এমআই হলে অ্যাকুট হবে না, সরি, এসটি এলিভেশন হবে নাকি নন এসটি এলিভেশন তাও কোনো ঠিক নাই। এটা অ্যান্টেরিয়র ওয়াল নাকি ইনফেরিয়র ওয়াল তাও কোনো ঠিক নাই। তো যখন তখন যে কোনো দিকে এটা টার্ন নিতে পারে বলি এটার নাম আনস্টেবল অ্যাঞ্জাইনা। আচ্ছা, তো এই জন্য যেহেতু যখন তখন এমআই তে টার্ন নিতে পারে, এই কারণে আনস্টেবল অ্যাঞ্জাইনা ডায়াগনোস হলে আমরা এমআই ট্রিটমেন্ট দিয়ে দিই। তো আনস্টেবল অ্যাঞ্জাইনার সাথে এমআই পার্থক্য এই এক জায়গায়, যদি ট্রপোনিন বেড়ে যায় তাহলে আমরা বলি অ্যাকুট এমআই, ট্রপোনিন যদি না বাড়ে তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা। তো এটা দেখে আমরা ডায়াগনোস করি। ইসিজি প্রথম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমাদের অবশ্যই এটা ইসকেমিয়া আছে কি নাই। এটা মাথায় রাখবেন যে স্টেবল অ্যাঞ্জাইনাতে ইসিজি যেমন থাকবে, নন এসটি এলিভেশন এমআইতে একই রকম থাকতে পারে। পার্থক্য এটা যে ট্রপোনিন বাড়বে। যখন এরকম থাকে তখন একটু আমাদের সমস্যা হয়। আমি আপনাদেরকে এখন স্টেবল অ্যাঞ্জাইনার দিকে নিয়ে যাচ্ছি। আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম বা অ্যাকুট এমআই, আনস্টেবল অ্যাঞ্জাইনা এগুলো একটু পরে বলবো ট্রিটমেন্ট। এটা স্টেবল অ্যাঞ্জাইনাতে আমরা কিভাবে ডায়াগনোস করি। প্রথম ইসিজি, যেটা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে তো বোঝা যাচ্ছে ইসকেমিয়া কোন জায়গায় আছে। ল্যাটারাল লিডে আপনি দেখবেন যে সিগনিফিক্যান্ট এসটি ডিপ্রেশন হয়ে গেছে। এটা দেখে তো বোঝা যাচ্ছে এটা ল্যাটারাল ইসকেমিয়া। কিন্তু মাঝে মাঝে এরকম ইসিজি পাবেন, এইরকম ইসিজিতে দেখবেন নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করে না। যেমন লিড 3-তে দেখবেন ইনফিরিয়র লিডে একটাতে শুধু টি ইনভার্সন। ইনফিরিয়র লিড তো 3টা, লিড 2, 3, এভিএফ। শুধুমাত্র একটা লিডে ইনভার্সন থাকলে আমরা বলবো না যে ইনফিরিয়র ইসকেমিয়া। কমপক্ষে 2টা লিডে থাকতে হবে, 2, 3, অথবা 3 এভিএফ, অথবা 2 এভিএফ। মিনিমাম 2টা লিডে আমাদের চেঞ্জ থাকতে হবে। তো এখানে আছে একটা। ওইদিকে আবার V3, V4 একটু আছে। V1, 2, 3 হলে একটা কথা ছিল। তো মাঝামাঝি যদি হয় তাও মিলছে না, মাঝামাঝি হলে তো আমরা নির্দিষ্ট প্যাটার্ন ফেলতে পারি না। এগুলোকে আমরা বলি নন স্পেসিফিক, মানে নির্দিষ্ট কোন ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল, ইনফেরিয়র ওয়াল, অ্যান্টেরোসেপ্টাল, ল্যাটারাল, কোন স্পেসিফিক ওয়াল ফলো করে না।
এই কারণে আমরা বলি এটা নন স্পেসিফিক টিউব চেঞ্জ। এরকম যখন থাকে তখন আমরা পেশেন্টের যদি ইকো নর্মাল থাকে তখন আমরা ইটিটি করি, ট্রেডমিল টেস্ট। ইটিটি করলে সবচেয়ে সুবিধা কি, আমাদের কার্ডিয়াক প্রবলেমটা হচ্ছে এক্সারশনে বাড়ে। এই জন্য ইসিজি যখন শুয়ে থেকে করে তখন কিছু পাওয়ার নাও যেতে পারে, কিন্তু যখন ট্রেডমিলে উঠবে এক্সারসাইজ টলারেটেড টেস্ট, যেটা এক্সারসাইজ টলারেট করতে পারে কিনা, মেশিনে উঠলে তখন এক্সারসাইজের কারণে লুকাইতে ইসকেমিয়াটা প্রকাশ পেয়ে যায়। যেমন এই ট্রেডমিল টেস্ট বা ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা খেয়াল করে দেখেন, এই মানুষটা যখন হাঁটছে ওপরে খেয়াল করবেন এখানে সময়টা দেখাচ্ছে 3 মিনিট। ও মাত্র 3 মিনিট হাঁটা হয়েছে, তাতেই খুব সিগনিফিক্যান্ট এসটি ডিপ্রেশন দেখেন, লিড 1, 2, তারপর হচ্ছে যে এই অ্যান্টেরিয়র লিড গুলোতে V2, 3, 4, 5, 6 সবগুলোতে সিগনিফিক্যান্ট এসটি ডিপ্রেশন হয়ে গেছে। মাত্র অল্প ওয়ার্কলোডে মাত্র 3 মিনিটে তার এসটি ডিপ্রেশন হয়ে গেছে। এটা শুধু পজিটিভ ইতিথি বলবো তাই না, এটা হাই রিস্ক কেস। কারণ তার এক্সারসাইজ মোটেই করার অবস্থা নাই, লোড নিতে পারছে না হার্ট। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা ইটিটি করি না, ওগুলো করলেই আপনার পজিটিভ আসবে। যেমন রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এগুলো থাকলে আমরা কখনই ইটিটি করি না। রোগীর যদি কোনো ইসকেমিক হার্ট ডিজিজ নাও থাকে, যেমন রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক বা আরবিবিবি, এটা নর্মাল প্যাটার্ন হতেই পারে মানুষের, ইয়াং হেলদি অ্যাডাল্টে থাকে। লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক অলওয়েজ প্যাথোলজিক্যাল, কিন্তু এটা ঠিক যে হাইপারটেনশনের কারণে এলবিবিবি হয়ে যেতে পারে। তো ইসকেমিয়া নাই এখন পর্যন্ত, কিন্তু আরবিবিবি এলবিবিবি ইসিতে থাকলে আপনি যতবার ইটিটি করবেন ও পজিটিভই দেখাবে। এগুলোকে আমরা বলি ফলস পজিটিভ। এসব ক্ষেত্রে আমরা ইটিটি করব না। তেমন আরেকটা প্যাটার্ন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হাইপারট্রফি থাকলে এমনিতেই স্ট্রেংথ একটা প্যাটার্ন থাকে, দেখে মনে হয় ইসকেমিয়া। যেমন দেখেন ল্যাটারাল লিড গুলোতে B3, 4, 5 গুলোতে এসটি ডিপ্রেশন হয়ে বসে আছে। কাজে একে যদি মেশিনে তোলেন তাহলে তো ওর এসটি ডিপ্রেশন আরো বাড়বে। ওতে স্ট্রেন প্যাটার্ন মানে অনেক ব্লাড প্রেশার বেশি, ওই চাপটা লেফট ভেন্ট্রিকলে এভাবে প্রকাশ পেয়েছে। ইসকেমিয়া হয়তো নাই, কিন্তু ও শো করবে ইসকেমিয়া, এটাও ফলস পজিটিভ। তো আমরা আরেকটা পদ্ধতি আছে ইসকেমিয়া দেখার, ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রামে আমরা দেখি যে এই ওয়ালটা নড়ছে কিনা। এটা সিস্টোল ডায়াস্টোল এভাবে যায়, সিস্টোল চেপে আসছে, ডায়াস্টোল আবার নেমে গেল, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, কিন্তু সেপ্টামটা নড়ে না। দেখেন ইন্টারভেন্ট্রিক্যাল সেপ্টাম নড়ে না, তার মানে ইন্টারভেন্ট্রিক্যাল সেপ্টামে তার ইসকেমিয়া আছে। এটাকে আমরা বলি রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি। রিজিওনাল মানে এই একটা রিজিয়নে ওয়াল মোশন, ওয়ালটার মোশন মানে নড়াচড়া, অ্যাবনর্মালিটি অ্যাবনর্মাল হয়েছে। রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি কোন রিজনে? অ্যান্টোসেপ্টাল রিজনে। যদি এই এলাকায় কোনো ইসকেমিয়া না থাকতো তাহলে এটাও এই ইনফেরিয়র ওয়ালের মতো এরকম সিস্টাল ডায়াস্টাল সবাই নড়াচড়া করতো। এটা করছে না, তাহলে ইকোতে এভাবে দেখে আমরা ইসকেমিয়া বুঝি। তো ইকোতেও কিন্তু মাথায় রাখবেন, একটা বড় রকম ড্যামেজ না হওয়া পর্যন্ত ইকোতে অ্যাবনর্মালিটি আসবে না। আমি আরেকবার বলি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা না বোঝার জন্য যারা নন কার্ডিওলজিস্ট তারা আমাদেরকে বলে যে আমরা ডাক্তার ভালো না, আমরা রিপোর্ট করতে পারি না, এই হার্টের অসুখ, হার্টের রোগী আছে, ডাক্তার রিপোর্ট দিয়েছে নর্মাল। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ডিজাস্টার ঘটে গেছে, আমরা রিপোর্ট দেখে চিকিৎসা করি, রোগীর সিমটম শুনি না আমরা। তো আমি আবারও বলছি, ইকোকার্ডিওগ্রাম শুয়ে করা হয়। এটা এক ধরনের আলট্রাসোনোগ্রাম। পেশেন্ট কোনো পেইন ফিল করে না, ও শুয়ে থাকে। যখন কার্ডিয়াক পেশেন্ট, ইসকেমিক পেশেন্ট শুয়ে থাকবে তখন স্বাভাবিক তার কোনো লোড থাকবে না, তাই ইসকেমিয়া প্রকাশ পাবে না। কাজে ইকোকার্ডিওগ্রাম করে যদি নর্মাল পাওয়া যায় এর মানে না যে তার হার্টের অসুখ নাই। ইকো ইসিজি করেও নর্মাল পাওয়া গেলে, আমি একটু আগে বলেছি হার্টের অসুখ নাই, এটা বলা যাবে না। আমরা যদি ইকো নর্মাল থাকে আমরা কনফার্ম করার জন্য তখন ইটিটি করবো, আমরা ইটিটি করলে প্রকাশ পেয়ে যাবে। আর যদি কোনো উপায় না থাকে যে পেশেন্ট ইটিটি করতে পারবে না, বাধ্য হয়ে আমরা তখন সরাসরি অ্যানজিওগ্রাম করি। অ্যানজিওগ্রামটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যানজিওগ্রামে খেয়াল করে দেখেন, এ পাশেরটা এ হচ্ছে নর্মাল করোনারি অ্যানজিওগ্রাম। যখন আমরা ওষুধটা দিই তখন ডাই বলি আমরা চলতি কথায়, ওটা এক ধরনের মেডিসিন। এই সব জায়গায় ফুলফিল করেছে, কিন্তু খেয়াল করে দেখেন এই রাইট কর্নারের সাথে আপনি রাইট কর্নারে কম্পেয়ার করে দেখেন, এই জায়গাটা আর এই জায়গাটা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ব্লক আছে, ওটা পুরোপুরি রক্ত যাচ্ছে না। এখানে যেমন পুরো ফিলিং কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা ফিলিং ডিফেক্ট আছে। তারপর এই জায়গাটা দেখেন, লেফট সার্কামফ্লেক্সে একটা ব্লক দেখতে পাবেন, এই জায়গাতে ফ্লোটা নর্মাল, এই জায়গাতে ফ্লো, এই জায়গাতে ন্যারো হয়ে গেছে, তার মানে ওখানে একটা ব্লক আছে।
এভাবে এই ফিলিং ডিফেক্ট দেখে করোনারি অ্যাঞ্জিওগ্রামে আমরা বুঝি। তবে করোনারি অ্যাঞ্জিওগ্রাম সবার ক্ষেত্রে চট করে আমরা করে ফেলি না। করোনারি অ্যাঞ্জিওগ্রাম একটা খরচের ব্যাপার। প্রাইভেটলি আমাদের বাইরের হাসপাতালে 22,000 টাকা লাগে, আরো অন্যান্য প্রাইভেটে আরো অনেক বেশি। তারপর এটা এক ধরনের ছোটখাটো অপারেশন বলতে হয়, যদিও পেশেন্টকে অজ্ঞান করা হয় না, কিন্তু ছোটখাটো অপারেশন। এটা চাইলে আমরা সবাইকে করতে পারি না। এজন্য কতগুলি ইন্ডিকেশন আছে। আমরা কখন অ্যাঞ্জিওগ্রাম করতে বলবো রোগীকে? প্রথম কথাই হচ্ছে, আপনি সবগুলো ওষুধ দিয়েছেন, কিন্তু তারপরেও তার চেস্ট পেন কমে না। তবে খেয়াল করে দেখেন, সর্বোচ্চ ডোজ যেমন আছে তেমন সবগুলো ওষুধও আছে। আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই দুইটা না দিয়ে আপনি বলতে পারবেন না যে ইসকেমিয়ার সমস্ত চিকিৎসা আমি করে ফেলেছি। আপনাকে বিটা ব্লকার দেওয়া লাগবেই। যদি না দিতে পারেন বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ডিলটিয়াজিম, ভেরাপামিল এগুলো দেওয়া লাগবেই। এই বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো হচ্ছে 1 নাম্বার অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ। আমরা অ্যান্টি অ্যাঞ্জাইনাল বলতে নাইট্রেট বুঝাই, রেনোলাজিন বুঝাই। তারপর আরেকটা দেখবেন খুব ফালতু একটা ওষুধ সবাই খুব পছন্দ করে, সেটা হলো ট্রাইমেটাজিডিন। ট্রাইমেটাজিডিন আপনি যে কোনো টেক্সট বই অথবা গাইডলাইনে দেখবেন এটার ধারে কাছেও নাই। অ্যান্টি অ্যাঞ্জাইনালের ভিতর ওরা এটাকে গণ্য করে না। যখন কিছুই করা যাচ্ছে না, পেশেন্ট রিং লাগাতে পারবে না, কোনো অপারেশন যেতে পারবে না, শেষ মুহূর্তে ওটা দেওয়া হয় যে যদি দিয়ে কোনো কাজ হয়। আমি আবারও বলছি, সমস্ত টেক্সট বই, যত গাইডলাইন, সবগুলোতে দেখবেন অ্যান্টি অ্যাঞ্জাইনাল 1 নাম্বারে বিটা ব্লকার। কারণ বিটা ব্লকার দিলে হার্টের উপকার অনেক দিক দিয়ে হয়, প্রেশার কমে, পালস কমে, পেশেন্টের অক্সিজেনেশন বাড়ায়, অনেক কিছু লাভ হয়। শুধুমাত্র বিটা ব্লকার দেওয়ার কারণেই অ্যাঞ্জাইনা অনেকখানি কমে যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হাই রিস্ক কেস। হাই রিস্ক কারা? যাদের অল্প হাঁটাহাঁটি করলে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, বুকে চাপ উঠে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে করতে বুকে চাপ উঠে যাচ্ছে, এরা হচ্ছে হাই রিস্ক কেস। আবার আপনি যে বিটা ব্লকার দিবেন, বিটা ব্লকার অল্প ডোজ বাড়ালে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বিটা ব্লকার দিতে গেলে ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাচ্ছে। তার মানে আপনি মেইন অ্যান্টি অ্যাঞ্জাইনাল দিতে পারছেন না, ওষুধে কাজ হচ্ছে না, তারা হচ্ছে হাই রিস্ক কেস। অথবা ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে। আচ্ছা, 3 নম্বর হলো স্টেবল অ্যাঞ্জাইনা পেশেন্টে যদি একবার অ্যারেস্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে আপনাকে অ্যাঞ্জিওগ্রাম করাই লাগবে, রিং লাগাই লাগবে বা বাইপাস করাই লাগবে। আচ্ছা, পেশেন্টে যদি কোনো একটা ফ্যাটাল অ্যারিথমিয়া হয়ে গিয়ে থাকে, এবং ফাইনালি হচ্ছে একবারও যদি হার্ট ফেলিয়ার ডেভেলপ করে স্টেবল অ্যাঞ্জাইনা, এগুলো সবই স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম করবই। যে পেশেন্টে আনস্টেবল অ্যাঞ্জাইনা, অ্যাকুট করোনারি সিনড্রোম, অ্যাকুট এমআই, নন স্টিলেশন এমআই, এদের তো অ্যাঞ্জিওগ্রাম করা, রিং লাগানো তো বাধ্যতামূলক। আমি এগুলো বললাম যে স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে কখন আমরা করব। তো কাজে ওষুধে কাজ দিচ্ছে না, ভেরি হাই রিস্ক কেস, মিনিমাল এক্সারশনাল চেস্ট পেইন হচ্ছে, অ্যারেস্ট হয়ে গেছে, একটা ফ্যাটাল অ্যারিথমিয়া হয়ে গেছে, একবার হার্ট ফেলিয়ার হয়ে গেছে, তাদেরকে আমরা বলবো যে আপনার যদি টাকা পয়সার সমস্যা না থাকে আপনি অ্যাঞ্জিওগ্রাম করে দেখেন রিং লাগবে নাকি বাইপাস লাগবে। তো আমরা হাই রিস্ক লো রিস্ক অনেকভাবে বুঝি। আপনাদেরকে আমরা সবচেয়ে সহজটা বললাম যে মিনিমাল এক্সারশনে হচ্ছে, তারপর হচ্ছে ইফোর্ট টলারেন্স নাই, একই ব্যাপার হচ্ছে আর কি। একটা এমআই হয়ে যাওয়ার পরে তার ব্যথা হচ্ছে, এটা আরো খারাপ ব্যাপার। এমআই হওয়ার পরে ব্যথা কমে যাওয়ার কথা, এমআই যেদিন হয়েছে তার পরের দিন আবার ব্যথা উঠেছে, এটা খুবই খারাপ ব্যাপার। বা অ্যানজিওগ্রাম করে যদি আমরা দেখি ট্রিপল ভেসেল ডিজিজ যাচ্ছে, ইজেকশন ফ্র্যাকশন করে দেখি 40%-এর নিচে পাম্পিং কমে গেছে, তাহলে এগুলোকে আমরা বলবো হাই রিস্ক কেস। এদের ক্ষেত্রে ইন্টারভেনশনটা হচ্ছে বাধ্যতামূলক। তার মানে যদি ছোট ব্লক থাকে আমরা রিং লাগাবো, যদি লম্বা ব্লক থাকে তাহলে আমরা বাইপাস করব। আচ্ছা, আমি এবার ইসিজি দেখিয়ে আপনাদেরকে আমি অ্যাকুট করোনারি সিনড্রোমে চলে যাব। ইসিজি একটা বিশাল চ্যাপ্টার, এটা কয়েকটা ক্লাস লাগে ঠিক মতো বুঝতে। আপনার যেহেতু ইসিজি মোটামুটি বুঝেন, এর জন্য আমি খালি ছবিগুলো দেখে চলে যাচ্ছি। এটা অবসর সময় আপনার বাড়িতে বসে দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন ট্যাকি ব্র্যাডি আপনার সবই জানেন। আর খেয়াল করেন হেডলাইনটা, আমি এটা কয়েকবারই বলেছি, আবারও বলছি, ইসিজি যতই নর্মাল থাকুক, যদি পেশেন্ট সিমটোম্যাটিক থাকে ওই ইসিজিটাই ফ্যাটাল। ব্র্যাডিকার্ডিয়া আছে, ট্যাকিকার্ডিয়া আছে, কোনো ইসকেমিয়া ফিচার দেখতে পাচ্ছেন না, কিন্তু পেশেন্ট সিমটোম্যাটিক, অবশ্যই এটা ফ্যাটাল হিসেবে আপনাকে চিকিৎসা করা লাগবে। ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। ট্রাইজেমিনি মানে হচ্ছে 3 নম্বর বিটটা হচ্ছে একটোপিক। যেমন এটা নর্মাল বিট দেখতে পাচ্ছেন, নর্মাল, নর্মাল, অ্যাবনর্মাল, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার একটোপিক। তো প্রতি 3 নম্বর বিটটা যদি একটোপিক হয় তাহলে আমরা বলি ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, একটা, দুইটা, 3 নম্বর।
যদি প্রথমটা নর্মাল দ্বিতীয়টা অ্যাবনর্মাল, প্রথম নর্মাল দ্বিতীয় অ্যাবনর্মাল এরকম হয়, তাহলে আমরা বলবো ভেন্ট্রিকুলার বাইজেমিনি। তেমন ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি, ভেন্ট্রিকুলার পেন্টাজেমিনি এরকম আছে। তো যত একটোপিক বেশি তত প্রগনোসিস খারাপ। ভেন্ট্রিকুলার একটোপিক খারাপ জিনিস। এই সুপ্রাভেন্ট্রিকুলার বা অ্যাক্টিয়াল একটোপিক গুলো অতটা খারাপ না, যতটা খারাপ হচ্ছে ভেন্ট্রিকুলার একটোপিক। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা তো আপনারা সবাই জানেন, কমনেস্ট অ্যারিথমিয়া। আর আর ইন্টারভাল ইরেগুলার এবং কোনো পিরিয়ড নাই, এই দুটো হচ্ছে কার্ডিনাল ফিচার। কমপ্লিট হার্ট ব্লক, এটা নিয়মই হচ্ছে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া থাকবে। আর আর ইন্টারভাল রেগুলার এবং পিপি ইন্টারভাল রেগুলার, এগুলো আপনারা জানেন। কমপ্লিট হার্ট ব্লক এরকম যদি হয়ে গিয়ে থাকে, এটা কমনলি হয় এমআইতে। তবে মাথায় রাখবেন স্টেবল অ্যাঞ্জাইনা ও যদিও এমআই না, যদিও অ্যাকুট করোনারি সিনড্রোম না, কিন্তু হাজার হলেও ইসকেমিয়া তো। ইসকেমিয়া ঝামেলা মাথা মাঝে করতেই পারে, কাজে ওকে ছোট করে দেখার উপায় নেই। এই স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আপনাদেরকে একটা বোঝানোর জন্য বলি। এই আপনার মাঝে মাঝে দেখবেন পেপারে বা টিভিতে একটা খবর থাকে, মাঝে মাঝে বলে যে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে, পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে। আপনারা বলেন লাঠিচার্জ কখনো মৃদু হয়? কখনো লাগে কম? এরকম তো না। তো এই হচ্ছে ব্যাপার, লাঠিচার্জ হচ্ছে লাঠিচার্জ, ও মৃদু হয় না। তেমন স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে অ্যাঞ্জাইনা, ও হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, ওকে গুরুত্ব দিয়ে দেখা লাগবে, ও যাতে খারাপ দিকে মোড় নিতে না পারে। 100টা কেসের ভিতরে হয়তো 2টা ফ্যাটাল হবে, কিন্তু আমাদের জন্য তো একটা লাইফই ইম্পর্টেন্ট অনেক। একটু মাথায় রাখবেন। এগুলো হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের রিজম। ভেন্ট্রিকুলার কাপলেট ট্রিপলেট হওয়া মানে এটা যে কোনো সময় অ্যারেস্টের দিকে যেতে পারে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হোয়াইট কমপ্লেক্স রিদম, খুব ঘন ঘন হবে, ভেরি ফাস্ট রিদম হবে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটাও খুবই ফাস্ট রিদম, কিন্তু এটা চিকন কমপ্লেক্স থাকে, ভেরি ন্যারো কমপ্লেক্স। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন একেবারেই হতচ্ছাড়া টাইপের, কোনটার সাথে কোনটা মিল নাই। এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এগুলো হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের রিদম। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে যেটা বললাম ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কমপ্লেক্স গুলো ওয়াইড হবে, তবে সবগুলো শেপ অ্যান্ড সাইজ একটা লিডে সেম হবে। আচ্ছা, আমরা এখন ট্রিটমেন্টে চলে যাই। প্রথমে অবশ্যই পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। যে কারণে অসুখগুলো বাড়ে ওগুলো আপনি করতে পারবেন না, এটা বলতে হবে তাকে। স্মোকিং, অ্যালকোহল এগুলো সব অ্যাভয়েড করতে হবে। হালকা হাঁটাহাঁটি করতে হবে, শরীর চালু রাখাই লাগবে। শরীর চালু রাখার বিকল্প নাই পেশেন্টের সাধ্য অনুযায়ী। এটা আপনারা জানেন, এডুকেশনে আমরা নন ফার্মাসিউটিক্যাল চিকিৎসা কি দিই এটা বলার দরকার নাই। অ্যান্টি অ্যাঞ্জাইনা থেরাপি আমি আগে বলছিলাম, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। 3 নম্বরে আসছে নাইট্রেট। 4 নম্বরে কিন্তু নিকোরাল ডিল। যদি আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার পরে আপনি যদি পেন কমাতে চান, মানে তখনও পেন কমছে না, অবশ্যই 3 নম্বর ওষুধ হচ্ছে নাইট্রেট। নাইট্রেটের অ্যাকশনকে বাড়িয়ে দেয় হচ্ছে নিকোরাল ডিল, যেটা ওই যে কোরাঙ্গি নামে পাওয়া যায়। তো নিকোরাল ডিল হচ্ছে নাইট্রেটে পড়ে, এটা নাইট্রেটের অ্যাকশনকে পোটেনশিয়েট করে। এরপরও যদি কাজ না হয়, আমরা নাইট্রেট পর্যন্ত যাওয়ার আগে আমরা বলি যে আপনি অ্যানজিওগ্রাম করেন, রিং লাগান। আবারও বলি, যদি আপনার টাকা পয়সা থাকে এবং আপনি ভয় না পান। টাকা পয়সা না থাকলে কখন জোর করবেন না। আহ, মানে ইসকেমিয়া হলে, এমআই হলে যে রোগী মরে যায় তা তো না, টাকা না থাকলে করবে কি, অন্তত ওষুধ কিনে তো খেতে পারবে। তো নাইট্রেটের পরে আপনি নিকোরাল দিন, তারপরেও যদি না হয় তাহলে আমরা বলি রেনোলাজিন। ট্রাইমেথাজিডিন খুব একটা ভালো কাজ করে না, কারণ আমি আপনাকে বলে দিই, আপনি এটা বইয়ে সবই লেখা আছে, গাইডলাইনে বলা আছে, আমি আপনাদেরকে এক কথা বলে দিই যে ট্রাইমেথাজিডিন, এটা আমরা সবাই 1 নম্বরে লিখি, এটা খুব বিরাট ভুল করি আমরা। পেশেন্টের হচ্ছে ব্লক, করোনারি ব্লকেজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই ব্লকটা খোলা লাগবে, আর্টারি ডাইলেট করা লাগবে। কিন্তু ট্রাইমেথাজিডিন ও অক্সিজেনেশন বাড়ায় মেটাবলিক ভাবে, মাইটোকন্ড্রিয়ার লেভেলে অক্সিজেনেশন বাড়ায়। কিন্তু আমার তো আছে ব্লক, এই জন্য এটা 1 নম্বর 2 নম্বর ইন্ডিকেশনে বইপত্রে বা গাইডলাইনে আসেনি। আচ্ছা, প্রিভেন্টিভ থেরাপি এগুলো আপনারা জানেন, রিভাস্কুলারাইজেশনের ব্যাপারে আমরা বলে ফেলেছি। আমরা এখন চলে যাই অ্যাকুট করোনারি সিনড্রোমে। তো অ্যাকুট করোনারি সিনড্রোমে যাওয়ার আগে এই স্টেবল অ্যানজাইনার ব্যাপারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমরা একটু আলোচনা করে নিই 1-2 মিনিটের মধ্যে। এতক্ষণ লাগবে না, 1 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। আর কোশ্চিন না থাকলে আমি আগেই যাব। আচ্ছা, আমি তাহলে আগে যাই।
অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা দুই রকম, অ্যাকুট এমআই দুই রকম, আইদার এসটি এলিভেশন হবে অথবা এসটি এলিভেশন হবে না। সেটা এসটি ডিপ্রেশন হতে পারে, কি ইনভার্সন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এসটি ডিপ্রেশন পাই। এটা ব্যাপারে একটা ক্লাস আপনাদের মনে হয় হয়ে গেছে, তাই না, যে অ্যাকুট চেস্ট পেইন কি কিভাবে চিনবো। অ্যাকুট চেস্ট পেইন হলেই যে অ্যাকুট এমআই তা না, আরো অন্যান্য ব্যাপার যেগুলো গত ক্লাসে সম্ভবত বা গত মডিউলে আমার ঠিক খেয়াল নাই আপনারা ছিলেন কিনা, এই পয়েন্টগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে বুঝবো। অ্যাortic ডিসেকশন, পালমোনারি এম্বোলিজম, ইসোফেজিয়াল রাপচার, এগুলো সবই সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসতে পারে, অ্যাকুট ডিসনে নিয়ে আসতে পারে। এগুলো মোটামুটি আমরা আইডেন্টিফাই করব। তো আমি আমার একটা ফর্মুলা আপনাদেরকে বলি। এটা আপনাদের সবার, আমাদের সবার যারা রেগুলার রোগী দেখি, আমাদের সবারই একটা করে ফর্মুলা থাকে র্যাপিড ডায়াগনোসিস করার জন্য। আমার ফর্মুলাটা আপনাদেরকে বলি। এটা আমি যখন অ্যাকুট কেসটা আমি অ্যাটেন্ড করি, তখন আমি করি, মানে আপনাদেরকে ফর্মুলাটা বোঝানোর জন্য বলছি, যে বাম হাতের দুইটা জিনিস, বুকের দুইটা জিনিস, বুকের ওপরে দুইটা জিনিস, আর ডান হাতে দুইটা জিনিস। বাম হাতে দুইটা, বুকের দুইটা, ডান হাতে দুইটা। কি কি দুইটা আমি এখন বলি। বাম হাতে দুইটা জিনিস দেখবো, একটা পালস দেখবো, একটা ব্লাড প্রেশার দেখবো। বাম হাতে কাজ শেষ। বুকের ওপরে কি করব, বুকে আমি একটা ইসিজি করব, একটা এক্স রে করব। ইসিজি এবং এক্স রে এই দুইটা করাটা খুব জরুরি অ্যাকুট চেস্ট পেনের ক্ষেত্রে। কারণ আপনার টেনশন নিউমোথোরাক্স বলেন, পালমোনারি এম্বোলিজম, অ্যাortic ডিসেকশন, এগুলো এক্স রেতে পাওয়া যাবে, ইসিজিতে কিছুই পাবেন না। আচ্ছা, তো বুকের কাজ শেষ। ডান হাতে কি করব আমি, একটা ব্লাড নিব ট্রপোনিন আয়ের জন্য, আর তাহলে চ্যানেল চালু করব, একটা ক্যানুলা দিয়ে রাখবো, কারণ অ্যাকুট পেশেন্ট যে কোনো সময় কলাপস করে যাবে। আমি কলাপস করে গেলে আমি একটা অন্তত ইনপুট রাখার একটা জায়গা রাখলাম, ড্রাগ দিতে পারবো সেই জন্য। তো এটা হচ্ছে আমার ফর্মুলা, যাতে আমি কিছু না ভুলে যাই। তো এই জন্য পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, ইসিজি করব, এক্স রে করবো, ট্রপোনিন আয়ের জন্য ব্লাড নেব, আর একটা চ্যানেল দিয়ে রাখবো। এখন আরো নানা রকম নিয়ম কানুন ফর্মুলা আছে, আপনার যেভাবে পারেন এভাবে পেশেন্ট দেখে ডায়াগনোস করার জন্য দেখবেন। আর মাথায় রাখবেন যে অ্যাকুট করোনারি সিনড্রোম, অ্যাকুট এমআই হয়ে গেছে কিন্তু বুকের চাপ ব্যথা না বলে পেশেন্ট বমি করছে, বুক ধরপড় করছে, এসব জিনিস যদি বলে অজ্ঞান হয়ে গেছে, তখন বুঝবেন যে এগুলো দুই ক্যাটাগরি পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, বয়স্ক মানুষ এবং মহিলা। বয়স্ক মানুষ বলতে আমি বোঝাচ্ছি পুরুষ মহিলা দুজনই, এবং 60 বছর বয়স বলতে মেডিকেল টার্মে, এটা আপনারা পাবেন হ্যারিসনে আছে, এটা বয়স হয়ে গেছে, যেটা আমরা বলি ডাক্তারি টার্মে বয়স বলতে 60 বছর বোঝাই। 60 বছরের পরে যে কোনো মানুষ, এবং মহিলারা, মহিলা হলে একটু ঝামেলা আছে, এটা 60 বছর হওয়ার আগে 40-50 বছর বয়সে অ্যাটিপিক্যাল সিমটম দেন তারা। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। যদি দেখেন যে পেশেন্ট অস্বস্তি বোধ করছে, ছটফট করছে, ঘামছে, বমি করছে, বুক ধরপড় করছে, হুট করে অজ্ঞান হয়ে গেছে, আবার জ্ঞান ফিরেছে, তো এটা এমআই হতে পারে, কিন্তু এসব ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কখন অ্যাকুট করোনারি সিনড্রোম সাসপেক্ট করব, যদি ভাস্কুলার কোনো কিছু প্রবলেম থেকে থাকে পেশেন্টের। ভাস্কুলার যেমন আমি আগে থেকে জানি যে তার আর্টারিয়াল ব্রুই আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ আছে, ক্যারোটিড ব্রুই, তারপর অ্যাওর্টিক অ্যানিউরিজম, এরকম কিছু থাকলে তো আমরা বলবোই। আর রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া, এগুলো থাকলে আমরা ধরেই নিই যে পেশেন্টের ভাস্কুলার ডিজিজ আছে। বয়স এজ যেটা বললাম, 55 বছর পুরুষ মানুষের ক্ষেত্রে, তা 65 বছর মহিলাদের ক্ষেত্রে, মেল সেক্সুয়াল ব্যাপারে রিস্ক বেশি, এগুলো আপনারা জানেন। আর ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা এবিসি অবশ্যই করবো ক্রিটিক্যাল পেশেন্টের জন্য, এআরও ঠিক আছে কিনা, ব্রিদিং নিচ্ছে কিনা, সার্কুলেশন দেখবো আমরা ক্যারোটিড পালসে হাত রেখে। আর সিস্টেমিক হাইপোপারফিউশন খুবই খারাপ জিনিস, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, প্রেশার পালস পাওয়া যাচ্ছে না, অথবা ফিবল পালস, এগুলো অবশ্যই খারাপ। এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন ফোকাসড, মানে পেশেন্টের কনসাস লেভেল কেমন। এখন একটু খেয়াল করে দেখেন, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো শুনে বিরক্ত হন, কিন্তু এটা বাস্তব কথা যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক অবনতি ঘটে গেছে। আমরা শুধুমাত্র, বহু জায়গায় আপনি দেখবেন ইভেন অনেক টার্সারি হসপিটালে আমরা ইনভেস্টিগেশন দেখে ডায়াগনোজ করি। ট্রপোনিন বাড়লেই আমরা বলি হার্ট অ্যাটাক হয়ে গেছে। ট্রপোনিন অনেকগুলো কারণে বাড়ে, কমপক্ষে 25টা কারণে বাড়ে, এবং এমন কোনো কোনো কারণ আছে যেখানে হার্ট অ্যাটাক হলে যা বাড়বে তার চেয়েও বেশি বাড়বে ট্রপোনিন। যেমন পালমোনারি এম্বোলিজম, হার্ট অ্যাটাক হলে যদি ট্রপোনিন, কথার কথা আমি বলছি, 2-3 হাজার হয়, ট্রপোনিন অ্যাকচুয়ালি আরো বাড়ে যদি এই হয়। পিকোগ্রামে আপনি দেখেন, পিকোগ্রামদের দেখলে
অ্যাকুট এমআইতে এটা শুরুই হয় 10,000 দিয়ে। তো সেখানে যদি পালমোনারি এম্বোলিজম হয়, ও চোখ বন্ধ করে 20-30 হাজার উঠে যায়। তো এই জন্য আমি সবসময় বলি যে ট্রপোনিন দেখে অ্যাকুট এমআই ডায়াগনোস করতে গেলে একটু সাবধানে থাকতে হবে যে বাকি পয়েন্ট মিলে কিনা। ওই যে বাংলায় একটা কথা আছে, একটা কোকিল ডাকলে বসন্ত আসে না। তার মানে শুধু ট্রপোনিন আয় বাড়লে হবে না, এক্সারসাইজ করলে ট্রপোনিন আয় বাড়ে, সেপসিস হলে প্রায় ট্রপোনিন বাড়বে। হার্টের কোনো সমস্যা নাই, একটা পেশেন্টের যদি সেপসিস হয়, সেপটিক শক, এমনকি অ্যাডভান্স সিকেডি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রপোনিন বাড়ে, বেশ ভালোই বাড়ে। আচ্ছা, তো পেশেন্টের যদি সিমটম থাকে, কমপক্ষে একটা থাকতেই হবে। দেখেন, ট্রপোনিন বাড়লো তাতে আমরা কখনই এমআই পৃথিবীর কেউই বলে না, অন্তত সিমটম থাকতে হবে। অথবা এসিটিতে এসটিটি চেঞ্জ, চেঞ্জ মানে যে আগে যা ছিল এখন তাই আছে তা না। পেশেন্টের আগে যদি একটা অ্যাঞ্জাইনা হিস্ট্রি থেকে থাকে, আগের ইসিজি যদি থাকে, তাহলে দেখবেন আগে যেরকম এসটি ডিপ্রেশন যেটুকু ছিল এখনো ওইরকমই আছে, এটাকে চেঞ্জ বলা হয় না। চেঞ্জ মানে আরো অবনতি হয়েছে এরকম। আচ্ছা, অথবা আগে নর্মাল ছিল এখন এসটি ডিপ্রেশন হয়েছে, এলিভেশন হয়েছে, নতুন করে এলবিবিবি দেখা গেল, নতুন করে একটা কিউব আসলো, পজিটিভ ইমেজিং মানে আমি ইকো করলাম, বা যে কোনো ইমেজিং করেন না কেন, কার্ডিয়াক ইমেজিং অনেক রকম আছে, আমি ইকোটা বলছি যেহেতু এটা সহজ। আমি ইমেজিং করে দেখতে পাচ্ছি যে একটা ওয়াল মোশন অ্যাবনর্মালিটি নতুন দেখা যাচ্ছে, পেশেন্টের গতবারের ইকোতে এরকম ছিল না, তাহলে এটা পজিটিভ ইমেজিং। এমনকি আমি যদি মনে হচ্ছে এটা পেশেন্টের সিস্টেমেটিক কিছু একটা হয়েছে, ঝামেলা হয়েছে, অ্যানজাইনা হচ্ছে, আমি অ্যানজিওগ্রাম করলাম, অ্যানজিওগ্রাম করতে গিয়ে যদি থ্রম্বাস পাই, তাহলে একটা ডায়াগনোসিস হয়ে যাবে তখন যে এটা অ্যাকুট এমআই। তো শুধু ট্রপোনিন বাড়লে চলবে না, একটা না একটা থাকতেই হবে। কঠিন তরল বায়বীয় হচ্ছে বেসলাইন ট্রিটমেন্ট। আপনি লোডিং ডোজ অ্যান্টিপ্লেটলেট দিবেন, একটা নর্মাল স্যালাইন দিবেন চ্যানেল চালু রাখার জন্য। কখনই নর্মাল ডোজে আমরা যেমন 30 ড্রপ/মিনিটে দিই না, কারণ পেশেন্টে এলভিএফ ডেভেলপ করতে পারে ডিউ টু অ্যাকুটেমাই। এর জন্য আমরা নামমাত্র 20 ড্রপ, 15 ড্রপে এরকম আমরা দিয়ে রাখবো, একটা চ্যানেল চালু করা। বাই চান্স যদি পেশেন্টের হিমোডাইনামিক কলাপস হয়ে যায়, তাতে আমরা ওষুধ দিতে পারি। আর ফাইনালি হাই ডোজ অক্সিজেন দিয়ে আমরা পেশেন্টকে হসপিটালে পাঠিয়ে দেবো। এটুকুই অ্যাকুট করোনারি সিনড্রোম আমরা জেনারেল প্র্যাকটিশনার লেভেলে করতে পারবো। আচ্ছা, বাড়িতে যে কাজটা করব, বাড়িতে মানে পেশেন্ট যখন বাড়ি চলে গেল, তখন পেশেন্ট আপনার কাছে ফলো আপে আসবে। অনেক রকমের কাজ আছে। একটা অ্যাকুটেমাই হয়ে পেশেন্ট যখন বাড়ি চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে তার লাইফ লং ফলো আপে এই কয়টা পয়েন্ট আপনাকে, এই 7টা পয়েন্ট লাগবেই। পেশেন্ট দেখবেন একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে বহু রোগী আপনি পাবেন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে, সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে মসজিদে যাওয়া আসা শুরু করেছে, এইসব জিনিস শুরু হয়ে যায় মানুষের। তো এই সাপোর্টটা তাকে দেওয়া লাগবে। বলতে হবে পেশেন্টে, আপনি তো মরে যাননি, হার্ট অ্যাটাক হয়তো মানুষ মরে যায় না, আপনি তো শরীর সুস্থ সুস্থ সবল আছেন, শরীর চালু না রাখলে তো আর একটা অ্যাটাক হবে, আপনি অল্প হাঁটাহাঁটি করবেন, এসব বলতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্ট, পেশেন্টকে হার্ড ওয়ার্ক করতে মানা করতে হবে কমপক্ষে 1.5 মাস। পেশেন্টের যেসব কারণে রিস্ক বাড়ে, কার্ডিয়াক ডিজিজ, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। স্মোকিং, অ্যালকোহল, হেভি ডায়েট, তারপর হচ্ছে বেশি অতিরিক্ত কার্বোহাইড্রেট, অতিরিক্ত ফ্যাট, এই জিনিসগুলো, এক্সেস সল্ট, এগুলো আমরা অবশ্যই বন্ধ রাখতে বলবো। আর যখন পেশেন্ট আমাদের চেম্বারে আসবে, তখন এই কতগুলো পয়েন্ট খেয়াল করবেন। প্রথম কথা হচ্ছে পেশেন্টে কতটুকু হাঁটা চলাফেরা করলে বুকে ব্যথা হচ্ছে। এখন কি সে একটানা আধা ঘন্টা হাঁটতে পারে? একটানা আধা ঘন্টা কোনো সিমটম ছাড়া যখন হাঁটতে পারবে, তখন বুঝবেন পেশেন্ট সত্যি সত্যি ভালো আছে। অথবা এটা ভালো আছে, পেশেন্ট আগে 10 মিনিট হাঁটলে চাপ লাগতো, এখন 20 মিনিট হাঁটার পরে চাপ লাগছে, এটাও এক ধরনের ইমপ্রুভমেন্ট। তো একটা হলো যে আপনি কাজ করতে গেলে আপনার বুকে চাপ ব্যথা লাগে কিনা, এবং 2 নম্বর, রাতে ঘুমিয়ে আছেন, আপনার শ্বাসকষ্টের জন্য উঠে বসতে হচ্ছে কিনা। উঠে বসলে ভাল লাগে, এরকম হয়? যদি হয়, এটা খারাপ চিহ্ন, আমাদেরকে ফুসিমারের ডোজ বাড়িয়ে দিতে হবে। ফাইনালি হচ্ছে যে আমরা যে ওষুধগুলো দিলাম, ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা, আর ওষুধ খেলেও পেশেন্টের সমস্যা হচ্ছে কিনা। যেমন প্রেশারের বেশিরভাগ ওষুধে কিন্তু ইডিমা হয়। আমরা শুধু জানি অ্যামলোডিপিন, নিফিডিপিনে ইডিমা হয়, সিলিনিডিপিনে ইডিমা হতে পারে। তারপর আলফাপ্রেস বা প্রাজোপ্রেস যে ওষুধগুলো পাওয়া যায়, প্রাজোসিন, এখানেও কিন্তু খুব আনকমনলি ইডিমা হতে পারে, এবং যদি হয় খুব মারাত্মক ইডিমা হয়, কিন্তু এগুলো একটু খেয়াল করবেন। আর অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকলে তো এগুলো করেসপন্ডিং ডাক্তারকে যেহেতু ঠিক করানোই লাগবে আমাদের, এগুলো তো বলাই বাহুল্য। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা হার্টের রুগী কখন প্লেনে যেতে পারবে? বাসে যাওয়া, বাই রোড যাওয়া তো কোনো ব্যাপার না, সে তো যখন তখন যেতে পারে।
হার্ট অ্যাটাকের রোগীকে তো আমরা অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে যাওয়া আসা করি, কিন্তু প্লেনে কখন উঠতে পারবে? পেশেন্টের যদি স্টেবল অ্যাঞ্জাইনা থাকে, ও জানে স্টেবল অ্যাঞ্জাইনা, তার জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো সিমটম নাই, তাহলে ও প্লেনে উঠতে কোনো বাধা নেই, এনি টাইম উঠবে। যদি পেশেন্টের সিমটম থাকে, স্টেবল অ্যাঞ্জাইনা কিন্তু সিমটম আছে, ও সিমটম একদম চলে না যাওয়া পর্যন্ত আমরা তাকে পারমিশন দিব না। যখন সে বলবে যে আমি 20 মিনিট পর্যন্ত একটানা হাঁটতে হাঁটি কিন্তু কোনো চাপ ব্যথা এগুলো সব লাগে না, এই সিচুয়েশন যখন সে অ্যাচিভ করবে, ওই স্ট্যাটাস যখন অ্যাচিভ করবে, তার 7 দিন পরে প্লেন ফ্লাই করবে। প্লেনে অক্সিজেন কম থাকে, এটার জন্যই তাদের অ্যানজাইনা বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর যদি রিং লাগানো হয়, রিং লাগানোর 3 দিন পরেই আমরা তাকে ফ্লাই করতে বলবো। 3 দিন পরে কেন? কারণ যেদিন ভর্তি হয় পরের দিন রিং লাগাই, রিং লাগানোর পরের দিন ও যেতে পারবে। যারা রিং লাগায়, যারা ইন্টারভেনশনালিস্ট, তারা সবাই বলে যে রিং লাগানোর পরের দিনই ফ্লাই করতে পারবে। আমাদের ইব্রাহিম কার্ডিয়াক থেকে ইন্টারভেনশনালিস্টরা এরকমই অনুমতি দিতে দেখেছি আমি। আর বইও তাই বলা আছে যে থার্ড ডেতে যেতে পারবে। আর যদি একটা অ্যাকুট করোনারি সিনড্রোম হয়, তাহলে একদম ভালো না হওয়া পর্যন্ত, মানে স্টেবিলাইজ, একটু খেয়াল করে দেখেন, আমি বলছি স্টেবিলাইজেশন অ্যান্ড অ্যাসিম্পটোমেটিক। তার মানে বুকের চাপ ব্যথা শ্বাসকষ্ট কিছু নাই, সিমটম নাই, তা না। স্টেবিলাইজড তার মানে প্রেশার পালস পর্যন্ত স্টেবল আছে, পরপর কয়েকদিন, দিনের পর দিন তার পালস ব্লাড প্রেশার ভালো আছে, ওঠানামা করে না, পেশেন্ট কোনো সিমটম নাই। এই অবস্থা যখন অ্যাচিভ করবে, তার 10 দিন পরে তারপরে ফ্লাই করতে পারবে, তার আগে না। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এটা বিশাল একটা লম্বা লিস্ট, খালি মাথায় রাখবেন। হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে এক কথাই বলছি, একটা মানুষকে আগের মতো কর্মক্ষম কিভাবে করা যায়, কর্মক্ষম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোথ, যে ধাপে ধাপে আমরা করি, যেভাবে করি, এটাকে আমরা বলি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। এ কতগুলো ধাপ আছে আর কি, এগুলো আমাদের এত ডিটেল না জানলে চলবে, এটার জন্য আলাদা একটা ডিভিশন আছে, যদি আমাদের দেশটা এমন গ্রো করেনি। তো আমি ডিসলিপিডিয়ামাতে যেতে পারি কিনা, আমি একটু সময় দিয়ে আবার আপনার দেখে 1 মিনিট দেখেন, আমাকে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। স্যার সিমটমস, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ট্রপোনিন আই এর ক্ষেত্রে স্যার আমরা রোগী আসলেই যখন চেস্ট পেইন নিয়ে আসে আমরা ট্রপ আই করতে দেই। হ্যাঁ, এখন যদি স্যার ইসিজি চেঞ্জ থাকে কিন্তু ট্রপ আই নর্মাল আছে, সেক্ষেত্রে কি তখনই কোনো? ওটাকে আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। আপনি পেশেন্টের সিমটম, আপনি তো বলছেন পেশেন্ট সিমটম নিয়ে এসছে, যে সিমটমই থাকুক, মানে চাপ লাগছে, বমি হচ্ছে, অস্থির হয়ে গেছে, ঘেমে গেছে, তার সাথে জি আপনি ইসিজিতে চেঞ্জ পাচ্ছেন কিন্তু ট্রপোনিন নর্মাল, এটাই আমরা স্যার। বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা হলেও তাকে আমরা এমআই ট্রিটমেন্টই দিব। এমআই এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা ট্রিটমেন্ট সেম। ওকে, ঠিক। তাহলে আমরা ডিসলিপিডিমিয়া শুরু করে দিই। ডিসলিপিডিমিয়া একটু খেয়াল করবেন, এটা 2 রকমের আছে। একটা হলো ফ্যামিলিয়াল, বংশগত যেটা, এটা খুব ভয়ঙ্কর জিনিস, বংশগত। বংশে থাকলে এটাকে দূর করা যায় না, এটাকে চাপিয়ে রাখতে হয়। 2 নম্বর সেকেন্ডারি, যেমন ডায়াবেটিস রোগী, যেমন আপনি দেখেছেন ডায়াবেটিস হলে কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করে, তো এটা বরং কিছুটা নিরাপদ। তো ফ্যামিলিয়ালটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার, এটা নিয়ে একটা আলোচনা আগে করে ফেলি। এটা জেনেটিক ডিসঅর্ডার, অটোজোমাল, এবং যত অটোজোমাল ডিসঅর্ডার আছে এটাকে বলা হয় কমনেস্ট, সবচেয়ে কমন। এটাকে বুঝবেন কি করে? বোঝার উপায় হলো দেখবেন এলডিএল অ্যাবনর্মালি হাই। এরকম কয়জন আপনারা পেয়েছেন? আপনার যেহেতু আহ, কি বলবো, প্রচুর রোগী দেখেন, আমার ধারণা আমাদের থেকে অনেক বেশি দেখেন আপনারা, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি আমাদের চেয়ে। তো এরকম লেভেলে এলডিএল মানে মিনিমাম 190 দিয়ে শুরু হয়, এটা অস্বাভাবিক। এটা বংশে না থাকলে এরকম বেশি বাড়ে না। এবং এদের বংশে দেখবেন খুব অল্প বয়সে ওর কোনো ভাই, ছোট ভাই, বা আগেরটা ওর কোনো সিবলিং, এমনকি বাবা মা একদম ছোট বয়সে, খুব অল্প বয়সে মারা গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 20-30 বছর বয়সের ভিতরে তো হার্ট অ্যাটাক হয়ে যায়, মরেও যায়, খুঁজলেই পাবেন। তো এই জিনিসটা খুব ভয়াবহ। তাহলে এটা বংশগত, সবচেয়ে কমনেস্ট অটোজোমাল ডিজিজ। এলডিএল বেস লাইনে থাকে 190 থেকে শুরু, 200 থাকে।
এবং এদের বংশে দেখা যায় 20-30 বছর বয়সে কেউ না কেউ হার্টের অসুখে সাডেন ডেথ হয়েছে অথবা একটা অ্যাকুট এমআই হয়ে গেছে। আপনি কখন সাসপেক্ট করবেন যে এই পেশেন্টের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে? প্রথম কথা, এলডিএল আপনি রুটিন করতে দিলেন, বুকের চাপ ব্যথা নিয়ে একটা ইয়াং পেশেন্ট এসছে। ইয়াং পেশেন্ট হলে আমরা প্রথমত মনে করতেই চাই না যে হার্টের অসুখ, যা বয়স 24 বছর, ও কি জন্য আবার হার্টের অসুখ হবে। যাই হোক, কোলেস্ট্রল করতে দিয়ে দেখলেন যে অনেক বেশি। আপনি তাকে দেখলেন যে সে যে প্রিম্যাচিওর কার্ডিয়াক আর্টারি ডিজিজ আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, বুঝবেন কি করে? আপনি তার ব্রুই পাচ্ছেন, ক্যারোটিড ব্রুই পাচ্ছেন, পেশেন্টের টিপিক্যাল সিমটোমেটিক চেস্ট পেন পাচ্ছেন, পেশেন্ট বলছে যে আমার হাঁটাহাঁটি করতে গেলে, সিঁড়ি বাইতে গেলে বুকের চাপ লাগে, ইসিজি করে ইসকেমিয়া পাচ্ছেন। তাহলে তার বলার কোনো প্রশ্নই ওঠে না যে একটা 24 বছরের ছেলে বা মেয়ের প্রিম্যাচিওর করোনারি আর্টারি ডিজিজ আছে। তাকে যদি হিস্ট্রি না হয়, তার বংশে পুরুষ মানুষরা 55 বছর বয়সের নিচে এবং মহিলারা 60 বছরের নিচেই হার্টের অসুখ হয়েছে, অবশ্যই প্রিম্যাচিওর। তার বাবা মা এরকম যদি হয়ে থাকে, তার ভাই অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, সাডেন ডেথ হয়েছে, তারপর যদি স্কিন চেঞ্জ পান, পেশেন্টের ফ্যামিলি মেম্বার, পেশেন্টের তো বটেই, পেশেন্টের ফ্যামিলি মেম্বার যদি পান, তাহলে অবশ্যই আমরা বলবো যে পেশেন্টের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে। স্কিন চেঞ্জ গুলো খুব মারাত্মক এবং বেশিরভাগ রোগী থাকে। আমি এ পর্যন্ত যতগুলো ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া দেখেছি, সবগুলোরই স্কিন চেঞ্জ পেয়েছি। আমি স্ক্রিনের ছবিগুলো আপনাদের দেখাবো, তবে তার আগে আমি একটু দেখে নিই যে আপনি কিভাবে আগে অ্যাপ্রোচ করবেন। আপনার কাছে পেশেন্ট আসলো, ইয়াং পেশেন্ট, বুকে ব্যথা কথা বলছে, আপনি ব্যথার ধরন দেখে ইসকেমিয়া বুঝলেন, ইসিজিতে প্রমাণ পেলেন, তার মানে এটা আর্লি করোনারি আর্টারি ডিজিজ এবং ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলেমিয়া। আগাবেন কিভাবে, কাজ করবেন কিভাবে একে নিয়ে, এটা একটু আমি দেখে নিই। আমাদেরকে এর পরেও একটু দেখে নেওয়া লাগবে যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা, যেগুলো কারণে কোলেস্ট্রল এমনি বাড়তে পারে। ডায়াবেটিস দেখা তো বাধ্যতামূলক এসব পেশেন্টের ক্ষেত্রে, কারণ এমনিতেই তার অটোজোমাল মানে বংশগত একটা অসুখ। এর সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে ওর মরতে বেশি দেরি নাই, এরকম একটা চিন্তা মাথায় নিয়ে আমাদেরকে আগাতে হবে। কাজেই আমাদেরকে সেকেন্ডারি কজ এক্ষেত্রে এক্সক্লুড করা লাগবেই। আচ্ছা, তারপর তার আগের হার্টে কোনো অসুখ আছে কিনা। যদি শুধু বুকের চাপ ব্যথা কথা বলে, আমাদেরকে জিজ্ঞেস করাই লাগবে যে আপনার কি এর আগে হার্টে বড় কোনো অসুখ, হার্ট অ্যাটাক বা এরকম কোনো কিছু হয়েছে, যেমন সিনকোপ, এটা হয়ে থাকতে পারে। আপনার কি ভালভে কোনো সমস্যা আছে, এরকম জিজ্ঞেস করলাম। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে আপনার অল্প বয়সে আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে কিনা। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখব? আমরা জ্যান্থোমা স্কিন চেঞ্জ গুলো দেখবো, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমি আর্টারিয়াল ব্রুই দেখবো, ক্যারোটিড দেখবো, অ্যাবডোমিনাল কোনো অ্যানিরিজম আছে কিনা, পেটে হাত দিলে ওরকম ভাবে পালসেশন আমরা টের পাচ্ছি কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। ফাস্টিং লিপিড প্রোফাইল তো আমরা করবোই অবশ্যই। আচ্ছা, এখন যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়া মানে কি, আগেই বলেছি পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেটিক লিভার ডিজিজ থাকতে পারে, পেশেন্টের হাইপোথাইরয়েড থাকতে পারে, এই জিনিসগুলো খুব কমন। যদি ওবেসিটি থাকে তাহলে ওবেস থাকার জন্যই তার কোলেস্ট্রল বাড়তে পারে। স্মোকিং থাকলে কোলেস্ট্রল বাড়ে, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। স্মোকিং এমন কোনো জায়গা নাই যেখানে হাত দেয় না। অ্যালকোহল কনজাম্পশন একেবারেই বন্ধ করে ফেলতে হবে। এসব ক্ষেত্রে যাদের ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে তাদেরকে আবার বলতে যায় না যে আপনি অল্প অল্প করে অ্যালকোহল খাইলে আপনার হার্ট ভালো থাকবে, এটা তাদের জন্য না। আর এক্ষেত্রে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, অনেক রোগী আবার এখন ইন্টারনেট পড়ে, তো ওরা তো ডাক্তার থেকে বেশি বুঝে, তো তারা মাঝে মাঝে আপনাকে কিন্তু ব্যাফল করে ফেলবে, মানে আপনাকে উল্টা বেকুব বানিয়ে দিবে। সে বলবে যে আমি দেখেছি, ইন্টারনেটে দেখেছি যে অল্প অল্প করে অ্যালকোহল খেলে হার্ট ভালো থাকে। তো আপনি দেখেন, এটা আমার অবজারভেশন, আপনারাও খেয়াল করেন, আপনি পাবেন বাঙালিরা মদ খায় স্মার্ট হওয়ার জন্য। তারা অল্প খাইতে পারে না, তারা একেবারে অনেক বেশি খায়। আমরা যেটা বলি যে আমাদের ওই বারডেমের জাফর লতিফ স্যার একটা কথা বলতেন আমাদেরকে, উনি এন্ডোক্রাইনোলজিস্ট। স্যার বলতেন যে মদ যদি চুকচুক করে খাই তাহলে আপনার এক অসুখ হবে, লিভার ডিজিজ হবে, আর যদি ঢোক ঢোক করে খান তাহলে প্যানক্রিয়াটাইটিস হবে। মানে অল্প খেলে আপনার লিভার ডিজিজ, আর বেশি করে বিঞ্জ ড্রিঙ্ক অনেকগুলো হঠাৎ করে খেয়ে ফেললো কেউ, তাহলে তার হবে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তো আমার কথা হলো ওইটাই, বাঙালিকে যদি আপনি অ্যালকোহল অ্যালাউ করেন, ও চুকচুক করে খাবে না, ও ঢোক ঢোক করে খাবে। তারপর প্যানক্রিয়াটাইটিস নিয়ে এসে বলবে ডাক্তারই আমাকে খেতে বলেছে। দোষ চাপানোর জন্য তো ডাক্তার আছি, বুঝে নিতে। আচ্ছা, ওসিপিতে কিছু কোলেস্ট্রল বাড়তে পারে, আরো কিছু ওষুধ আছে, তবে ওগুলো খুব রেয়ার বলে আমি তারা আলোচনা করছি না। আচ্ছা, যদি পেশেন্টের আগে হার্টের বা কোনো ব্রেনের অসুখ হয়ে থাকে, স্ট্রোক থাকে, তাহলে তো অবশ্যই তার
বা ভাস্কুলার ডিজিজ আছে আমরা ধরে নিলাম। আর ফিজিক্যাল এক্সামিনেশনে এই হচ্ছে ব্যাপার, একটু খেয়াল করে দেখেন যে আমরা টেন্ডন জ্যান্থোমা কিভাবে পাই। সেটা হচ্ছে এই নাকলগুলোতে খেয়াল করবেন, নাকলগুলোতে দেখে মনে হবে খুব নরম, কিছুটা সোয়েলিং, কিছুটা ইয়েলোইশ কালার, এরকম নাকলগুলোতে এরকম সোয়েলিং পাওয়া যায়। টিপিক্যালি এরকম হালকা ইয়েলোইশ পেতে পারেন, এগুলো হচ্ছে টেন্ডন জ্যান্থোমা। অ্যাকিলিস টেন্ডনের ওপর টেন্ডন জ্যান্থোমা পাশ থেকে দেখলে দেখবেন যে ফুলে আছে। এগুলো হচ্ছে টিপিক্যালি হাইপার কোলেস্টেরোলেমিয়ার ফিচার। এটা হচ্ছে জ্যান্থেলিজমা, এটা তো আমরা অনেক মানুষের পাই, ছোট ছোট হলেও গুরুত্ব দেওয়া লাগবে। কর্নিয়াল আর্কাস, কর্নিয়ার চারপাশে কোলেস্ট্রল জমে যাচ্ছে, এরকম একটা খেয়াল করে দেখবেন। কর্নিয়াল আর্কাস একটু খেয়াল করে দেখবেন, মাঝে মাঝে ক্যালসিফিকেশন হয়। আবার অনেক সময় দেখবেন যে উইলসন ডিজিজে পাওয়া যায়, কিন্তু ওটার সাথে কর্নিয়াল আর্কাসের এটা আলাদা। আর্কাস গুলো হয় সাদা রঙের। এই সাদা রঙের একটা লেয়ার যদি রিং এর মতো হয়ে থাকে, কর্নিয়াল আর্কাস, এগুলো হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া থাকতে পারে। এই রোগীটা দেখেন কর্নিয়াল আর্কাস আছে, তার সাথে আবার জ্যান্থেলিজমাও আছে, এটা রিস্ক আরো বেশি। তো এই কতগুলো ব্যাপার আরেকবার একটু দেখে নেন। আপনাদের কাছে কিন্তু এটা লেকচারটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের ওই ওসমান গনি স্যারের কাছে, ওনাকে মেইলে আমি লেকচার শুরুর আগেই পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা আমার লেকচারগুলো সব পেয়ে যাবেন, আমি এই ফুল লেকচারটা ওখানে স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, ট্রিটমেন্ট কি এখানে একটু খেয়াল করে দেখেন। আমরা অবশ্যই নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করব, লাইফস্টাইল চেঞ্জ করব। লাইফস্টাইল চেঞ্জ বলতে কোনটা বোঝাচ্ছি খেয়াল করে দেখেন। আমরা ওয়েট বেশি থাকলে ওয়েট কমাবো, আমরা রেগুলার হাঁটাহাঁটি করব, আমরা শাকসবজি ফলমূল বেশি খাবো, আমরা বেশি লবণ খাবো না, এক্সট্রা ফ্যাট জাতীয় খাবার আমরা কম খাবো। একদম ফ্যাট জাতীয় খাবার যে একদম বন্ধ, মাছ মাংস বন্ধ, তা কিন্তু না। খেয়াল করে দেখেন, মাছ মাংস খেতে পারবেন, আপনার জন্য নিরাপদ হচ্ছে মুরগির মাংস, তবে চামড়া বাদ দিয়ে খেতে হবে। এসব রোগীকে আমরা চামড়া বাদ দিয়ে খেতে বলি, কারণ চামড়ায় অনেক কোলেস্ট্রল থাকে, মুরগির মাংস নিরাপদ। আপনার রেড মিট যদি খেতে চান একেবারে কমিয়ে ফেলতে হবে, একদম আমি বন্ধ করতে বলছি না, একদম কমায় ফেলতে হবে। শাকসবজি ফলমূল ফ্রেশ ফ্রুটস এগুলো বেশি খেতে হবে। এইসব জিনিসগুলো, স্মোকিং থাকলে বন্ধ করবেন, অ্যালকোহল থাকলে বন্ধ করবেন, এসবগুলো হলো নন ফার্মাসিউটিক্যাল থেরাপি বা লাইফস্টাইল চেঞ্জেস। লাইফস্টাইল চেঞ্জ করলে, এক্সারসাইজ করলে কি বিশাল বেনিফিট একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা যেটা বলি, এটা আমরা পালন করতে পারি না বলে রোগীদের অনেক অসুখ ভালো হয় না। শুধুমাত্র ওষুধ খেয়ে অসুখ ভালো করা যায় না। আর ড্রাগ থেরাপি তো আপনার নামগুলো জানেনই, নতুন করে বলার কিছু নাই। এখন প্রাইমারি প্রিভেনশন খেয়াল করে দেখেন, যাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে, ফ্যামিলিয়াল, এদেরকে যখন আমরা ঠেকাবো, তাদের কোনো এখনো প্রবলেম হয়নি, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো এখনো হয়নি, তাদেরকে আমরা কিভাবে ঠেকাবো? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে রিস্ক ফ্যাক্টরগুলো কমে আনতে হবে। যে রিস্ক থাকলে পারে অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা আমি একটু আগে বললাম আপনাদেরকে। স্মোকিং কমাতে বন্ধ করতে হবে, সরি কমানো কি আবার বন্ধ করতে হবে, বন্ধ করবে, ওয়েট কমাবে, কোলেস্ট্রল কমাতে হবে, প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আনহেলদি ডায়েট অ্যাভয়েড করতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমাতে হবে, ইনঅ্যাক্টিভিটি কমাতে হবে, অ্যাক্টিভ হতে হবে, বডি অ্যাক্টিভ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম 5টা যদি আমি কন্ট্রোল করতে পারি, 50% কার্ডিওভাস্কুলার ডেথ কমে যায়। একটা পেশেন্টের মানে মরে যাওয়ার রিস্ক যদি 50% কমিয়ে আনেন, এটা বিশাল একটা লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেল। এটা পেশেন্টকে বোঝাতে হবে। যে মাথায় রাখবেন, আমি মাঝে মাঝে পেশেন্টকে একটু ঠাট্টা করাই ছলে বলি, আপনি পেশেন্টকে উপদেশ দিলে কিন্তু পেশেন্টটা শুনে না। এটা পরে আমি বের করলাম কি, যে পেশেন্টকে যদি আমি বুঝাতে পারি যে ওর টাকা নষ্ট হবে, বাঙালি টাকা খুব ভালো বুঝে, তাহলে ও নিয়ম মানে। যেমন ডায়াবেটিস কন্ট্রোল করবে না, যা খুশি খেয়ে ফেলছে, হাঁটাহাঁটি করবে না। বাঙালি হাঁটতে গেলে বলে আমার কোমর ব্যথা পা ব্যথা, কিন্তু আবার বাজার করতে পাঠান সে 2 ঘন্টা ধরে বাজার করবে হাঁটাহাঁটি করে। তো আমি তখন বলি যে আপনি অনিয়ম করলে আমার কিছু বলার নাই, আপনি যত অনিয়ম করবেন তত আমার টাকা বাড়বে, আপনি তত আমার কাছে আসবেন, তত আপনি টাকা পয়সা সব ডাক্তারকে দিয়ে বেড়াবেন। আর যদি আল্লাহ মাফ করুক কিডনি হার্ট একটা যদি ড্যামেজ হয়ে যায়, তখন আপনি আরো বেশি ডাক্তারকে টাকা দিবেন। তো এই ডাক্তারকে টাকা দিতে হবে, এটা মাথায় ঢুকাই দিতে পারলে বাঙালি আর অনিয়ম করে না, তখন নিয়মের ভিতরে চলে আসে। আচ্ছা, হেলদি ডায়েট বলতে আমরা কি বুঝাই? আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে, হেলদি ডায়েট মানে মাছ মাংস দুধ ডিম সব বন্ধ করে দেওয়া। আমি আপনাদেরকে দয়া করে বলি, আপনি পুষ্টিকর খাবার বন্ধ করে শরীর ভালো রাখতে পারবেন না। আপনার বডিতে ফ্যাট দরকার আছে, কিন্তু হেলদি ডায়েট বলতে আমরা বুঝাই আপনি লিমিট ক্রস করবেন না, আপনি ট্রান্সগ্রেস করবেন না, সীমা লঙ্ঘন করবেন না।
এই হচ্ছে ব্যাপার। আপনি ফ্যাট খাবেন, তবে কোন ফ্যাট খেতে পারবেন, কোনটা পারবেন না, এইটা হচ্ছে কনসার্ন। আপনি মাংস খেতে পারবেন, কোন মাংস আপনাকে কমায় আনতে হবে, এটা হচ্ছে কনসার্ন। তো কাজেই হেলদি ডায়েট বলতে আমরা বোঝাই আপনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাবেন, অবশ্যই বেশি একটু পরিমাণে বাড়িয়ে দেওয়া লাগবে। ফাইবার খেতে হবে, ফাইবার মানে শাকসবজি আপনি খাবেন। এবং লো গ্লাইসেমিক ইনডেক্স, এটা আমার থেকে আপনারা ভালো জানবেন, যারা ডায়াবেটিস আপনাদের পড়াচ্ছেন, এন্ডোক্রাইন পড়াচ্ছেন, তাদের জ্ঞান আমার চেয়ে বেশি। তবে এইটুকু নিশ্চয় জেনে গেছেন যে গ্লাইসেমিক ইনডেক্স এটা ভাতের চেয়ে রুটিতে বেশি। আহ, তো আমরা তাহলে রুটি খেতে বলি কেন? কারণ আমরা বাঙালি, তো ভাত তো আনলিমিটেড খেতে পারবো আমরা, কিন্তু রুটি চাইলে বেশি খাওয়া যায় না, ওইভাবে কমে যায় আর কি পরিমাণটা। মনোস্যাচুরেটেড ফ্যাট, ট্রান্সের থেকে মনোস্যাচুরেটেড ফ্যাটটা আপনাদেরকে দেখতে হবে যে ট্রান্স ফ্যাট কোনটা, এটা বেশি খারাপ। আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি এখনই। ট্রান্স ফ্যাট মানে যেটা ডিপ ফ্রাই করা হয়, অনেকখানি তেল দিয়ে অনেকখানি ফ্রাই করে তারপর তুলে নেওয়া হয়, ওইটাতে আপনার কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। আর ফাইনালি আপনাদেরকে আমি একটু নিষেধই করব যে ওষুধে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লিখবেন না। এটার দাম বেশি, কিন্তু এটা ট্রিটমেন্ট মানে রোল, এটা কতটুকু কোলেস্ট্রল কমাবে, কতটুকু কার্ডিওভাস্কুলার রিস্ক কমাবে, এটা ডেথ রিস্ক কতখানি কমাবে, এটা ওভারঅল মর্টালিটি রিস্ক কতখানি কমাবে, এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো একমত কোনো রেজাল্ট আপনি পাবেন না। এটা নিয়ে এখন পর্যন্ত ডিবেট আছে। এবং আমাদের দেশে ছোটখাটো যে দুইটা স্টাডি হয়েছে, আমি এখন রেফারেন্স দিতে পারছি না, এই স্টাডিতে দেখা গেছে আমাদের জেনেটিক্সে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেলে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে অনেক ফরজ কাজ পড়ে আছে। পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করা, স্ট্যাটিন দেওয়া, পেশেন্টকে এক্সারসাইজ করানো, পেশেন্টকে ওয়েট কমানো, এগুলো কিচ্ছু না করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়েন না। পেশেন্ট তখন এটাই খাবে আর ওদিকে তখন খাওয়া দাওয়া ঠিক করে বেড়াবে। এই হচ্ছে ডিপ ফ্রাই। চলতি কথায় আমরা যে ফাস্টফুড গুলো বলি, এখন সমস্ত ফাস্টফুড গুলোতে দেখবেন যে এই মেয়োনিজ এগুলোতে দেওয়া থাকবে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এতে এতে তেলে চুবিয়ে একটা ডিপ ফ্রাই মতন করা হয়। বার্গারও কিন্তু প্রথমে ভেজে নেওয়া হয়, জানেন তো, কাঁচা বার্গার থাকে না, সবগুলি একটু সেক দেওয়া হয়, ভিতরে যে মাংসটা বাদাম থাকে তো ওটাও স্যার কিন্তু ডিপ হেলদি ফ্রাই ডায়েট করা হয়। করে। বাদাম, তবে বাদাম স্যার নাট তো হেলদি ডায়েট করে, নাট বাদাম। নাট, হ্যাঁ, যদি আপনি ওটা ডিপ নাট। ফ্রাই করেন। নাট ও আচ্ছা, দেওয়া ডিপ ফ্রাই ছবিতে, করে। আমি বলছি ডিপ ফ্রাই করলে এটা আপনার কোলেস্ট্রল বেড়ে গেল। নর্মাল যদি আপনি খান, নর্মালি যেটা ফ্রাই করা, নর্মালি কাঁচা বাদাম খান, বাদাম কোনো সমস্যা নাই, বাদাম হার্টের জন্য ভালো। আচ্ছা, তো সব বাদামই ভালো। তবে ওই যে বললাম যে ডিপ ফ্রাই যখন করতে যাবেন, অনেকক্ষণ তেলে ডুবিয়ে চুবিয়ে ভাজবেন, তখন কোলেস্ট্রলটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আচ্ছা, এক্সারসাইজ কি রকম করবেন, রোগীকে কি রকম করতে বলবেন? 1 নাম্বার কথা, পেশেন্টের লাইফস্টাইল অনুযায়ী করতে বলবেন, পেশেন্টের বয়স অনুযায়ী করতে বলবেন, অ্যাভাব অল পেশেন্টের শারীরিক কন্ডিশন অনুযায়ী করতে বলবেন। সবার জন্য এক নিয়ম প্রযোজ্য না। যেমন আপনি কোনো রিক্সাওয়ালাকে বলতে পারবেন না যে আপনি ডেইলি আধা ঘন্টা হাঁটবেন, ওকে হাঁটার কথা বলারই দরকার নাই, ও হাঁটার চেয়ে 50 গুণ বেশি কাজ করছে। তো এরকম কিছু ব্যাপার আছে। একটা পেশেন্টের এমআই হয়ে গেছে, 60 বছর বয়স, তাকে তো আপনি বলবেন না যে ডেইলি আধা ঘন্টা হাঁটো। তাকে আমরা বলবো যে আপনার সাধ্যের ভিতরে হাঁটবেন, আপনার সামর্থ্যের ভিতরে, যেটাতে এমআই হয়েছে, হাঁটতে গেলে বুকের চাপ লাগে, সে যখন হাঁটতে পারবে। তবে হাঁটার নিয়মটা একটা মজার নিয়ম, আপনাদেরকে বলে দিই। এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে বলা, কাজী ট্রাস্ট করতে পারেন। পেশেন্টকে বলতে হবে যে আপনি একটানা আধা ঘন্টা হাঁটবেন। যদি একটানা হাঁটতে না পারেন, তাহলে আপনি 15 মিনিট সকালে, 15 মিনিট বিকালে হাঁটবেন, বিকালে বা রাতে। তো 15 মিনিট হাঁটতে তো ব্যথা লাগে না। পেশেন্ট বলে যে আমি আধা ঘন্টা হাঁটতে গেলি, 20 মিনিট গেলে আমার বুকে চাপ লাগে। ওকে, আপনি তাহলে সকালে 15 মিনিট হাঁটেন, সন্ধ্যার পরে 15 মিনিট হাঁটেন, হয়ে গেল আধা ঘন্টা। কেউ যদি বলে 15 মিনিট হাঁটতে গেলে 15 মিনিট পরে আমার বুকে ব্যথা চালু হয়, তাহলে সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, সন্ধ্যার পরে 10 মিনিট, হয়ে গেল আধা ঘন্টা। এভাবে হাঁটলেও কাজ হয়ে যায়। তো পেশেন্টের সাধ্যের ভিতরে হাঁটতে হবে। মাথায় খালি ঢুকাই দিতে হবে যে শরীর চালু না রাখলে হবে না। রোগীদেরকে আমি যেটা বলি যে আল্লাহর তৈরি খুব জটিল মেশিন হচ্ছে আমাদের বডি। একটা টিভি ফ্রিজ সামান্য মেশিন ফেলে রাখলে এটা জং ধরে যায়। আর এরকম জটিল আমাদের হিউম্যান বডি, ফেলে রাখলে তো জং ধরবে। আচ্ছা, তাহলে ডেইলি এই 20 মিনিট হাঁটবে। যদি প্রতিদিন হাঁটে তাহলে 20 মিনিট। আর যদি 30 মিনিট হাঁটতে পারে, আধা ঘন্টা হাঁটতে পারে, তাহলে সপ্তাহে 2 দিন বন্ধ রাখতে পারবেন উনি। অথবা একদিন পর পর হাঁটতে পারবেন, যদি আধা ঘন্টা হাঁটে একদিন পর পর হাঁটতে পারবে। এটা হচ্ছে হাঁটার নিয়ম। ভিগরাস এক্সারসাইজ মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল যেগুলো,
ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ যদি করে তাহলে ডেইলি 10 মিনিট করলেই মোর দেন এনাফ। আর যদি বেশি করতে চায় 15 মিনিট, তাহলে সপ্তাহে 2 দিন বাদ দিতে পারবে। এক্সারসাইজ করলে দেখা যাচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস কম হয়, থ্রম্বাস কম ফর্ম করে, এন্ডোথেলিয়াল ফাংশনটা আপনাদেরকে আমার বলার জন্য একটু মনটা উসকুস করছে, কিন্তু আমি এখন বলবো না, এটা সময় লাগে বেশি। মাথায় রাখবেন, যত কার্ডিয়াক অ্যাক্সিডেন্ট ঘটে, যত অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা করোনারি আর্টারিতে হোক, সেরিব্রাল আর্টারি মানে ব্রেনের মধ্যে, হাতে পায়ে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এনি ফর্ম অফ ভাস্কুলার ডিজিজের মূলে আছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। তো এন্ডোথেলিয়াল ডিসফাংশন যাতে ইমপ্রুভ করে যায়, ভালো থাকে, তার জন্য এক্সারসাইজ খুব বড় ভূমিকা রাখে। এমনকি এতে ইসকেমিয়া কমে দেয়, অ্যারিথমিয়া কমিয়ে দেয়। যে এক্সারসাইজ আমাদের করা লাগবেই। এবং আমি যদি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে পারি, আমি শেষ করার আগে লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে আরেকবার বলে নিই। লাইফস্টাইল চেঞ্জ করতে বলতে বোঝাচ্ছি, আমার হেলদি ডায়েট, আমার খাওয়া দাওয়া হেলদি আনতে হবে। হেলদি ডায়েট আনার সময় একটু বেশি কথা বলছি, বেয়াদবি নিয়েন না। আপনাকে লোকজন বলবে, রোগীরা বলবে আপনাকে, কি খেলে আমার ওয়েট কমবে। আপনি বলবেন, আপনি যদি ওয়েট কমাতে চান তো খাইতে চাচ্ছেন কেন? এটা আমাদের নেচার, আমাদের জাতির নেচার, কি খেলে আমার ওয়েট কমবে। ওয়েট যদি কমাবেন তো খাবেন কেন? অল্প অল্প করে খাবেন, এই এই খাবার খাবেন। আপনি দেখবেন যে ওই যে কি সব ভিনেগার ফিনেগার এগুলো সব বেরিয়েছে, ওটা খেয়ে বাঙালিটা ওজন কমায়। 1 বোতল ভিনেগার খেয়ে হয়তো বার্গার খেয়ে ফেললো, এরকম কিছু একটা। তো লাইফস্টাইল মডিফিকেশন 1 নম্বরে হবে হেলদি ডায়েট। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। এটা আমি এই যে যেটা আমি একটু আগে বললাম, আম, সামর্থ্য অনুযায়ী এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর হচ্ছে বাজে অভ্যাস ত্যাগ করতে হবে, যেমন স্মোকিং, অ্যালকোহল, যে কোনো নেশা জাতীয় জিনিস বাদ দিতে হবে। শাকসবজি, ফলমূল বেশি খেতে হবে। মাছ মাংসের পরিমাণ যদি আপনি খান তাহলে লিন মিট খেতে হবে, ফ্যাট জাতীয় খাবার একটু কমিয়ে আনতে হবে। আপনি খাবেন খিদা মেটানো খাবার, পেট ভরা খাবার বাদ দেওয়া লাগবে। তারপর হচ্ছে লবণ কম খেতে হবে। এই সব জিনিসপত্র দিয়ে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতেই হবে। এই লাইফস্টাইল চেঞ্জ করলে লাভটা কোথায় দেখেন, এটাই আমার লাস্ট স্লাইড। আপনার কার্ডিওভাস্কুলার মর্টালিটি 67% পর্যন্ত কমে যায়। মর্টালিটি, যত রকমের মৃত্যু আছে সবগুলো 65% কমবে। কারণ খালি মানুষ যে হার্টের অসুখে মারা যাবে এমন তো না, শুধুমাত্র এমআই রিস্ক কমে যায় 86%। কারণ এটা ঠিক যে যত রকম ডেথ হয় আমাদের ডাক্তারি এতে, রোগীদের ক্ষেত্রে, এখন পর্যন্ত অ্যাকুট এমআই ক্ষেত্রে রিস্কটা সবচেয়ে বেশি, ওই কারণেই বেশিরভাগ রোগী মারা যায়। কাজে এমআই সংক্রান্ত রিস্ক আপনার কমে যাবে 86%। এ হচ্ছে ব্যাপার। তো শেষে যাওয়ার আগে একটা কথা বলি। এক ভদ্রলোক আসলেন আমার কাছে, কিছু দেখবেন যে ওই যে বললাম না গুগল পেশেন্ট থাকে, ইন্টারনেট দেখে এসে বলে, আম, এদেরকে বোঝানো একটু মুশকিল হয়। তা আমাকে বলছেন যে ডাক্তার আমার হার্টের অসুখ আছে কিনা আমি কিভাবে বুঝবো, খুব ওভার কনসার্ন। আমি বললাম যে আপনি ইটিটি করেন, ইসিজি তো নর্মাল, আপনি দেখাচ্ছেন, ইটিটি করেন। উনি তখন বললেন ইটিটি পজিটিভ হলে তো আমি শেষ। আমি বললাম পজিটিভ না হলে আপনি শেষ। তো কেন পজিটিভ না হলে? আমি বললাম আপনি কেন মনে করছেন আপনি খালি হার্টের অসুখে মারা যাবেন? আপনার ক্যান্সার হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, কত কি হতে পারে, আপনি কি খালি হার্টের অসুখে মারা যাবেন? তো যাই হোক আর কি, অল কজ অফ মর্টালিটিও আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে 65% কমে যাচ্ছে, এটাও খারাপ না। তো যাই হোক আর কি, তাহলে এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশনে কোনো বিকল্প নাই, ওষুধের থেকেও এগুলো অনেক ভালো কাজ দিতে পারে অনেক ক্ষেত্রে, একটু মাথায় রাখতে হবে। ওষুধ স্যার স্ট্যাটিনই দিব, যেটা জি, মেডিসিন। মেডিসিন কি স্ট্যাটিন দেয়া হবে যখন? মেডিসিন দিবেন কিনা? হ্যাঁ মানে মেডিসিন কখন দিব, মানে স্ট্যাটিন ও, কত মেডিসিন ইয়ে? কখন দিবেন? আপনার হ্যাঁ হ্যাঁ। যখনই রেঞ্জের বাইরে চলে যাবে। যেমন আমি হুম, বলি আপনাকে, আপনার যখন ডায়াবেটিস কারো থাকবে, তখন এলডিএল যদি আপনার 100-র উপরে থাকে তখন আপনি স্ট্যাটিন দিবেন। যদি ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরলেমিয়া থাকে, তাহলে তাকে প্রয়োজন হলে ডবল লিপিড লরিং দিব আমরা, তার কোনো ডায়াবেটিস থাকুক বা না থাকুক। যেমন হাইয়েস্ট ডোজে আমরা স্ট্যাটিন দিব, আমরা তাকে রসুভাস্ট্যাটিন দিব 20 মিলিগ্রাম, অ্যাটোভাস্ট্যাটিন দিব 40 মিলিগ্রাম। তার সাথে আমরা দরকার পড়লে ফেনোফাইবেট যোগ করব। আমরা এত হাই ডোজে দিব, দিয়ে দেখবো যে সে টলারেট করতে পারছে কিনা, তার কোনো সিমটম হয় কিনা, লিভার এনজাইম বেড়ে যায় কিনা। যদি টলারেট করতে পারে তাহলে হাইয়েস্ট পসিবল ডোজে আমরা লিপিড লোয়ারিং দিব। এটা হচ্ছে ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরলেমিয়া। আর সেকেন্ডারি হাইপারকোলেস্টেরলেমিয়া ক্ষেত্রে আমরা 100-র উপরে থাকলে আমরা কার্ডিওভাস্কুলার রিস্ক থাকলে দিব, এসব ক্ষেত্রে আমরা দিব। তার সাথে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমি ক্লিয়ার করে দিই। ওষুধের ইন্ডিকেশন থাকলে আমরা ওষুধ দিয়ে দিব, কিন্তু লাইফস্টাইল মডিফাই না করলে শুধুমাত্র ওষুধে এত কিছু পারবে না।
এটা বলতে চাচ্ছি আমি। হুম। আমাদের লেকটা শেষ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর না হলে আমরা শেষ করে ফেলি। কোর্সটা মেডিসিনের ডোজটা কিভাবে কত লেভেল বাড়লে কিভাবে দিবে এটা একটু সাইডে দিলে ভালো হতো স্যার। মানে কত কমলে আমরা ওষুধ করব নাকি হ্যাঁ, টার্গেট? ওষুধ যেমন আমরা তো নর্মাল থাকলে একটু বেশি থাকলে ফ্যাটি লিভার আসলে তখন সেই ক্ষেত্রে অনেক সময় আসে না ফ্যাটি লিভার না, ফ্যাটি পেশেন্টরা লিভারের আসে। জন্য আমি আপনাদেরকে বলি, ফ্যাটি হুম, লিভারের জন্য আমরা কখনো কোলেস্টেরল ওষুধ দিব না। আমরা দিব দিব না তখন শুধু এলডিএল। লাইফস্টাইল হ্যাঁ। হ্যাঁ, এলডিএল লেভেলের উপরে। আমরা যেহেতু হার্টের ব্যাপারটা করছি, আমরা হুম, কার্ডিওভাস্কুলার রিস্কের জন্য আমরা এলডিএল দেখব। এলডিএল কার্ডিওভাস্কুলার রিস্ক হুম। যার আছে, তার এলডিএল 100-র উপরে থাকলে আমরা অ্যাটোভাস্টাটিন অথবা রসুভাস্টাটিন দিব। ওটা এটা স্যার লেভেল। মানে মিনিমাম ডোজে 20 ডোজে শুরু করবো এরকম? যখন অ্যাকুট এমআইতে আমরা অ্যাটোভাস্টাটিন 40 মিলিগ্রাম ডোজ দিয়ে আরম্ভ করব। 40 মিলিগ্রাম। যদি টলারেট করতে পারে একদম 1 বছর পরে গিয়ে কমাবো দরকার পড়লে। আর যদি অ্যাকুট এমআই না হয়, স্টেবল অ্যাঞ্জাইনা হয়, তাহলে 10 মিলিগ্রাম সাফিসিয়েন্ট। যদি আমি দেখি এটা 3 মাস পরেও কমছে না, কোলেস্টেরল কমতে কিন্তু 3 মাস লেগে যায়, চট করে কমে না। তো যদি 3 মাস পরেও আমি 100-র নিচে নামতে না পারি, তাহলে আমি অ্যাটোভাস্টাটিন 10 থেকে 20 করার থেকে আমরা রসুভাস্টাটিনে চলে যাই। অ্যাটোভাস্টাটিন 10 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রামে গেলে দ্বিগুণ কমাবে না। একটু বলে নি আপনাকে, 10 মিলিগ্রাম যা কমাবে 20 মিলিগ্রাম দিলে খুব বেশি হলে 10-20% বেশি কমায়, ডবল কমাতে পারে না। আমরা অ্যাটোভাস্টাটিন দ্বিগুণ করি এন্ডোথেলিয়াল ডিসফাংশন কমানোর জন্য। আপনি যদি কোলেস্টেরল কমাতে চান, 10 মিলিগ্রাম অ্যাটোভাস্টাটিন দিয়ে না কমে, তাহলে রসুভাস্টাটিন 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রামে যাওয়াটা বেটার। এটা হলো আমাদের নর্মাল স্টেবিলাইজারের ক্ষেত্রে। আর অ্যাকুটেমাই, ওগুলোর ক্ষেত্রে আমি আগেই বলেছি অ্যাটোভাস্টাটিন 40 মিলিগ্রাম অথবা রসুভাস্টাটিন 20 মিলিগ্রাম আমরা মিনিমাম 1 বছর পর্যন্ত চালাবো, যদি পেশেন্ট টলারেট করতে পারে। টলারেট মানে যে লিভার এনজাইম বেড়ে যায়, এটা আমাদেরকে দেখতে হয়। এই হচ্ছে ডোজ আর কি। আর ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরোলেমিয়ার ক্ষেত্রে পসিবল হাইয়েস্ট ডোজ, দরকার পড়লে 2টা ওষুধ একসাথে দিব আমরা। আপনাদের ক্লাস আসলে একসাথে অনেকগুলো হয়ে গেছে তো। আহ, যেমন স্টেবল অ্যাঞ্জাইনা, এই অ্যাকুট করোনারি সিনড্রোম, কোলেস্টেরল, ইসিজি, এগুলো এক একটা বিশাল চ্যাপ্টার। মানে আমার কাছে তো বিশাল লাগে, একটু ছোট করে বলতে গিয়ে মনে হচ্ছে আপনাদেরকে অনেক কিছু বলা হলো না। তবে আমার মনে হয় আপনাদের কাজে এর বেশি কিছু লাগবে বলে মনে হয় না। জি স্যার। স্যার ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কি আমরা কার্ডিয়াক কোনো রিস্কের কথা চিন্তা করব? অনেকেই আসে স্যার ট্রাইগ্লিসারাইড হাই। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইডের ব্যাপারে 2টা কথা আছে। ট্রাইগ্লিসারাইড ডেফিনেটলি কার্ডিয়াক রিস্ক বাড়াবে। তবে ট্রাইগ্লিসারাইড মেইনলি বাড়ে ডায়াবেটিসের জন্য। যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, তাহলে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ফেনোফাইব্রিন দিয়ে লাভ হয় না এসব ক্ষেত্রে। 2 নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া থাকে, ওগুলো শুরু হয় 1,000, 2,000, 5,000 এসব দিয়ে। ওই ক্ষেত্রে আপনাকে জি স্যার। অবশ্যই ফেনোফাইব্রিন দেওয়া লাগবে। আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ। আপনার ট্রাইগ্লিসারাইড কারো এরকম 2-3 হাজার, 5,000 দেখেছেন? জি স্যার, 1300 উঠেছিল আজকে, স্যার। হ্যাঁ, এদের চেয়ে আপনাদের কাছে বলে দিই, এটা আমাদেরকে ফারুক পাঠান স্যার দেখেছিলেন। আমাদের লিজেন্ড স্যারের নাম তো শুনেছেন আপনারা। ফারুক পাঠান স্যারের আন্ডারে আমি যখন মেডিকেল অফিসার, তখন এক রোগী পাওয়া গেল, কত আমার ঠিক খেয়াল নাই, তবে 3,000 না 5,000 ছিল ট্রাইগ্লিসারাইড। স্যার আচ্ছা। তার 5 সিসি সিরিঞ্জে ব্লাড ড্র করে জি স্যার। আমাদেরকে বললেন এটা ফ্রিজে রেখে দিন, ডিপ ফ্রিজে। পরের দিন দেখলাম জাস্ট ডালডা, পুরো সিরিঞ্জে কোনো ব্লাড নাই, কিছু নাই, অনলি ডালডা। কি জি ভয়ঙ্কর! স্যার। স্যার এই আমি যে 1300-র কথা বলছি স্যার, তারও স্যার যে লাইপিমিক স্যাম্পল হয়ে গিয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, খুব রিস্কি, খুব মানে যে কোনো সময় অ্যাটাক করতে পারে এগুলো। হুম। আপনাদের লেকচার অনেক বড়, আমি একেবারে নন স্টপ বলে গেছি। আপনার কতটুকু বুঝতে পেরেছেন এটা নিয়েও আমার একটু সংশয় আছে, একটু অপরাধ বোধ ভুগছি আর কি। না স্যার, তো ট্রাইগ্লিসারাইড কত লেভেল মানে ড্রাগ মেডিসিন এটা
তো সবসময় শুরু করবো, কত লেভেল হলে শুরু করবো এরকম না থাকে না, প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন দিব, ফলো আপ এটা আসবে, 500, তারপর তো মেডিসিন। 500। 500। আপনি যখন ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাওয়ার পরেও ওটা কমছে না এবং কমেনি মানে কত, এটা 500-র উপরে আছে, তখন আপনি ফেনোফ্যাবিট আরম্ভ করবেন। স্যার যেখানে ফ্যামিলিয়াল হাইপারলিপিডেমিয়া বুঝতে পারবো বা মনে করবো যে এটা ফ্যামিলিয়াল হাইপারলিপিড, এর জন্য কি স্যার যে লিপিডেমিক ড্রাগ যেটা আছে এটা কি মানে কন্টিনিউ করতে হবে লাইফ লং? লাইফ লং, লাইফ লং মানে এবং যখন তার পিরিয়ডিক্যালি। না, কন্ট্রোলে চলে কন্ট্রোলে আসবে এসছে, তখন কি? কন্ট্রোলে এসছে তো ওষুধ খেয়ে, ওষুধ খাচ্ছে বলে কন্ট্রোলে আছে, ওষুধ বন্ধ করবেন পরের দিন থেকে আবার বাড়তে আরম্ভ করবেন। ওর তো জি জিন স্যার। শরীরে থেকে গেছে, ও তো আবার তৈরি করবে। জি স্যার। রাইট। থ্যাংক ইউ। আপনাদের লেকচার কেমন নিলে ভালো হয় না হয় আমাকে কিন্তু জানাবেন, এই ক্লাসের মধ্যে জানাতে পারেন। আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, যোগাযোগ হচ্ছে না। এতে কোনো উপকার হচ্ছে কিনা, কিভাবে হলে আপনাদের উপকার হয় আমাকে জানাবেন, আমি ওভাবে চেষ্টা করব। ক্লাস নিয়ে লাভ না হলে তো মানে এ তো লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার, আমি তাই মনে করি লাভ হতে হবে তো। স্যার অনেক উপকার হয়েছে, ভালো ক্লাস। ঠিক আছে স্যার। ভালো। আলহামদুলিল্লাহ। আমরা কি শেষ করবো তাহলে, আর কারো কিছু? কোঅর্ডিনেটর কেউ আছেন, শেষ করে ফেলবো কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ঠিক ধন্যবাদ। আছে, জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা।